হ্যালো স্টুডেন্টস, সো ওয়েলকাম ব্যাক টু স্টাইটেক একাডেমি। তো আজ আমরা আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি থার্মোডাইনামিক্সের, সেটা খুব ভেরি ভেরি মাচ ইন্টারেস্টিং টপিক অ্যান্ড অলসো ইম্পর্টেন্ট টপিক ফর ইয়োর সেমিস্টার অ্যান্ড আপকামিং গভর্নমেন্ট এক্সামস। ওকে, তো দেখো, এর আগের দিন পর্যন্ত আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? আমরা থার্মোডাইনামিক্সের বেসিক মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলেছি, যে সাইকেল কাকে বলবো, পাথ কাকে বলবো, প্রসেস কাকে বলবো, ঠিক আছে। তারপরে ইন্টেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ প্রপার্টি, এগুলো কাকে বলবো, এগুলো কি, উদাহরণ কি, সব আমরা দেখেছি। আমরা আগের ভিডিওগুলোতে আমরা সব কি করেছি, কমপ্লিট আমাদের হয়ে গেছে। তো আজকে আমরা মেইনলি থার্মোডাইনামিক্সের এবার বেসিক থেকে আমরা একটু অ্যাডভান্স লেভেলে আজকে ঢোকা স্টার্ট করব, বা আমরা ডিসকাশন স্টার্ট করব। সেটা কি, দেখো, তাহলে আজকে আমরা স্টার্ট করছি হচ্ছে থার্মোডাইনামিক্স এর কি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আমরা আজকে কি স্টার্ট করব? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, তো আজকে আমরা স্টার্ট করব হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। দেখো, তাহলে হেডিং কি আছে আজকে আমাদের টপিকের? ফার্স্ট হেডিং হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ফর এ ক্লোজড সিস্টেম। আচ্ছা, আমরা জানি সিস্টেম কয় প্রকার? সিস্টেম তিন প্রকার: ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। ওপেন সিস্টেম কাকে বলবো? সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে যদি মাস এনার্জি দুটোই ট্রান্সফার হয়, তাহলে আমরা সেই সিস্টেমটাকে কি বলবো? ওপেন সিস্টেম। ক্লোজ সিস্টেম কাকে বলবো? মাস ট্রান্সফার হবে না, কিন্তু শুধু কি এনার্জি ট্রান্সফার হবে, তাহলে সেই সিস্টেমটাকে আমরা কি বলবো? ক্লোজ সিস্টেম। আর আইসোলেটেড কাকে বলবো? মাস এনার্জি দুটোর কোনোটাই যদি সিস্টেম সারাউন্ডিং এর মধ্যে ট্রান্সফার না হয়, সেটাকে আমরা কি বলবো? আইসোলেটেড সিস্টেম। ওকে, তো আমরা ফার্স্ট ল এটা যে আজকে পড়বো, যেটা আমি যে ডিসকাশন করছি, সেটা কিসের জন্য? সেটা হচ্ছে ক্লোজ সিস্টেমের জন্য। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ফর ক্লোজ সিস্টেম। তাহলে দেখো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলেছে দেখো। প্রথমে আমরা কি পড়বো? সাইকেল। প্রথমে আমরা দেখে নিই যে সাইকেলটা কি। ঠিক আছে, প্রথমে আমরা কি দেখবো? যে সাইকেল। ওকে, তাহলে দেখো, আমি যদি বলি সাইকেল, তোমাদের আগেও বলেছি যে সাইকেলটা কি। দেখো, সাইকেল হচ্ছে, আমি কি বলবো, দেখো এইখানে হচ্ছে 1 থেকে 2, এই দুটো কি স্টেট। আমি ধরলাম 1 নাম্বার একটা স্টেট আর 2 নম্বর একটা স্টেট। ঠিক আছে, এইবার এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নম্বর। 1 থেকে 2 এ একটা প্রসেস হলো, প্রসেস হয়েছে এই পাথে, প্রসেস হয়েছে। ঠিক আছে, আর কি 2 থেকে আবার 1 এ কি হলো? প্রসেস হলো। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? 1 2 1। তাহলে আমরা সাইকেলটাকে কি বলবো? তাহলে 1 2 1, 1 থেকে 2 এ প্রসেস হলো, আবার 2 থেকে 1 এ কি করলো? ব্যাক করলো। তাহলে এটাকে আমরা কি বলবো? একটা সাইকেল, বা এটাকে এই প্রসেসটাকে আমরা কি বলবো? সাইক্লিক প্রসেস। সাইকেলটার নাম আমি কি বলবো? 1 2 1 সাইকেল। আর যে প্রসেসটা কমপ্লিট হয়েছে সেটাকে আমরা কি প্রসেস বলবো? সাইক্লিক প্রসেস। ওকে, তাহলে আমরা কি বলবো? এ ক্লোজ সিস্টেম ইজ সেইড to undergo a cyclic process or a cycle when it passes through a series of state. এটা কি একটা সিরিজ অফ স্টেটে পাস করেছে? ছোট 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 অনেক স্টেট ছিল এর মধ্যে। ঠিক আছে, ধরো এটার প্রেসার আমি ধরলাম একবার, 1 নম্বরের টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এবার এইটাতে এর এর থেকে, এই স্টেটটার থেকে যখন কোনো প্রসেস হওয়া শুরু করেছে, আমি ধরো হিট দেওয়া শুরু করেছি। ধরো এটা একটা জলের পাত্র, জল নিয়েছি, তাকে আমি কি করা শুরু করেছি? হিট দেওয়া স্টার্ট করেছি। তাহলে হিট দিতে আমি ধরলাম এই জলটা, যখন আমি নর্মাল টেম্পারেচার কত, একবার প্রেসার, আর নর্মাল টেম্পারেচার আমি ধরলাম 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার যখন আমি হিট দিতে শুরু করেছি, জলের কি হবে? প্রেসারও বাড়তে শুরু করবে, টেম্পারেচারও বাড়তে শুরু করবে। করতে 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 কি, ধরো একবার, 1.1 বার, 1.2 বার, এভাবে করে হতে থাকবে। টেম্পারেচারও কি বাড়তে থাকবে, 25 26। তাহলে প্রত্যেকটা যখন প্রেসার আর টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা চেঞ্জকে আমরা কি বলবো? একটা করে স্টেট। এইবার যতগুলো, প্রত্যেকটা স্টেটকে আমরা যখন এক এক করবো, অ্যাড করবো, তখন আমাদের কি তৈরি হবে? একটা পাথ। তারপরে ধরো এই 1 থেকে 2 পর্যন্ত যে একটা প্রসেস হয়েছে, আবার 2 থেকে 1 কি আবার আবার একটা প্রসেস হয়েছে। কিন্তু কিন্তু আমি বলবো দুটো স্টেট কি হবে? ইনিশিয়াল আর ফাইনাল স্টেট। ইনিশিয়াল স্টেট কি ছিল? এই প্রসেসের ইনিশিয়াল স্টেট কি ছিল? 1। ফাইনাল স্টেট কি ছিল? 2। তাহলে ইনিশিয়াল স্টেট ইজ ইকুয়াল টু কি? ফাইনাল স্টেট। যদি এইটা হয়, এই কন্ডিশন যদি অ্যাপ্লাই হয়, যে ইনিশিয়াল স্টেট ইজ ইকুয়াল টু ফাইনাল স্টেট, তাহলে একে আমরা বলবো কি? সাইকেল, বা প্রসেসটা কি হবে? একটা সাইক্লিক প্রসেস। একে আমরা বলবো হচ্ছে একটা কি? সাইকেল। তাহলে দেখো,
তাহলে আমি বলতে পারি যে এইখানে যেমন বলা আছে দিস ইমপ্লাইজ দ্যাট যদি আমার একটা সাইকেল যদি কমপ্লিট হয়, যদি একটা সাইক্লিক প্রসেস হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি, অল ইটস প্রপার্টিজ হ্যাভ রিগেইন দেয়ার ইনিশিয়াল ভ্যালুস। তাহলে যতগুলো প্রপার্টি আমার এখানে চেঞ্জ হয়েছে সবাই কি করেছে, আবার রিগেইন ইটস ইনিশিয়াল ভ্যালু। তার যে প্রপার্টির যে প্রথমে যে ভ্যালু ছিল সেই ভ্যালুগুলো কি করেছে, প্রপার্টি রিগেইন করেছে, সেই ভ্যালুগুলো কি করেছে, প্রপার্টি রিগেইন করেছে। ঠিক আছে, দিস সিস্টেম ইজ দেন ইন এ পজিশন টু বি পুট থ্রু দ্য সেম সাইকেলস অফ ইভেন্টস এগেইন এন্ড দ্য প্রসিডিওর মে বি রিপিটেড ইনডিফিনিটলি। ঠিক আছে, তাহলে কি করতে পারে, তাহলে আমি কি বলবো, যখন একটা সাইক্লিক প্রসেস কমপ্লিট হয়, যখন একটা সাইক্লিক প্রসেস কি হচ্ছে, কমপ্লিট হচ্ছে, তখন আমি বলবো, কি বলবো, যে আমার যতগুলো স্টেট চেঞ্জ হয়ে আসছিল সেই স্টেটগুলো আবার কি করেছে, নিজের ইনিশিয়াল অবস্থায়, ইনিশিয়াল পজিশনে ফিরে গেছে। তাহলে সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে কি হয়, ইনিশিয়াল যে স্টেট থাকে সেটাই আবার ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট কি হবে, সেম হবে। ঠিক আছে, এটুকু বোঝা গেল তাহলে। ওকে, তাহলে এবার নেক্সট দেখো, নেক্সট আমার বলছে ফার্স্ট ল ফর এ ক্লোজ সিস্টেম। তাহলে আমাদের সাইকেল বোঝা গেল, যে সাইকেল কি, সাইকেল মানে হচ্ছে কি হবে, যার ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট কি হবে, ধরো কোন একটা প্রসেস যার ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট কি হবে, সেম হবে, ইনিশিয়াল স্টেটের কন্ডিশন আর ফাইনাল স্টেটের কন্ডিশন কি হবে, সেম হবে, তাকে আমরা বলবো হচ্ছে কি সাইকেল। তাহলে এইবার আমি এখান থেকে কি বলতে পারি, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক ফর এ ক্লোজ সিস্টেম কি বলছে, দেখো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক ফর এ ক্লোজ সিস্টেমে কি বলছে দেখবো আমরা। দেখো দেখো এটা কি বলছে, when any closed system is taken through a cycle the net work delivered to the surrounding is proportional to the net heat taken from the surrounding this তাহলে কি বললো, তাহলে ফার্স্ট ল আমাদের কি বললো, যে দেখো ফার্স্ট ল বললো যে এই যে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট ল the net work আর net heat কি হবে, সেম হবে। তাহলে ফর এ ক্লোজ সিস্টেম, আমি যদি একদম পাতি নর্মাল ভাষায় বলি কি বলবো, ফর এ ক্লোজড সিস্টেম আন্ডার গোয়িং এ সাইকেল, ধরো একটা ক্লোজ সিস্টেম আছে, ক্লোজ সিস্টেম মানে কি, মাস ট্রান্সফার হচ্ছে না, শুধু এনার্জি কি করতে পারবে, ট্রান্সফার হতে পারবে। আর আমরা কি বলছি, এনার্জি কিভাবে ট্রান্সফার হয়, দুভাবে, এক নম্বর হচ্ছে ওয়ার্কের মাধ্যমে এনার্জি ট্রান্সফার হতে পারে, দু নম্বর হচ্ছে কিসের মাধ্যমে, হিটের মাধ্যমে এনার্জি ট্রান্সফার হতে পারে। ঠিক আছে, তাহলে এইবার এটাই বলছে, ফর এ ক্লোজড সিস্টেম আন্ডার গোয়িং এ সাইকেল the net heat transfer is equal to net work transfer। তাহলে কি বললো আমাকে, যদি একটা ক্লোজ সিস্টেম হয়, যদি একটা কি সিস্টেম হয়, ক্লোজ সিস্টেম হয়, যেটা কি দেখো, যদি একটা আমি যদি বলি, যদি একটা ধরো ক্লোজ সিস্টেম হয়, যদি একটা ক্লোজ সিস্টেম হয়, ক্লোজ সিস্টেম তার ক্ষেত্রে কি হবে, সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডেল কিউ ইজ ইকুয়াল টু সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডেল ডব্লিউ। এইটা হচ্ছে ভীষণ 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 ইম্পর্টেন্ট। এইখান থেকে আমরা, এই স্টেটমেন্ট থেকে আমরা এই কনক্লুশনটাই পাচ্ছি। ঠিক আছে, যে যদি একটা ক্লোজ সিস্টেম হয় তাহলে কি হবে, নেট ওয়ার্ক ট্রান্সফার ইজ ইকুয়াল টু নেট হিট ট্রান্সফার, মানে ওই সিস্টেম থেকে, ওই সিস্টেম যতটুকু ওয়ার্ক করবে সেই ওয়ার্কটা যখন সারাউন্ডিং এ ট্রান্সফার হবে, যতটুকু ট্রান্সফার হবে কি হবে, নেট হিট টেকেন ফ্রম দ্য সারাউন্ডিং, সারাউন্ডিংও ঠিক সেম হিট কি করবে, সারাউন্ডিংও ঠিক সেম হিট কি করবে, সিস্টেমকে দেবে। মানে এখানে বলতে চাইছে, ধরো এটা একটা যদি ক্লোজ সিস্টেম হয়, ঠিক আছে, এবার একটা ক্লোজ সিস্টেম, এখানে ধরো কোনো প্রসেস হচ্ছে, তাহলে কি বলবো, সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে, সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে যা হিট ট্রান্সফার হবে, সিস্টেমও কি করবে, সারাউন্ডিং কে ঠিক সেম পরিমাণ ওয়ার্ক দেবে। মানে এক কথায় বলতে গেলে কিউ ইজ ইকুয়াল টু ডব্লিউ, এক কথায় বলতে গেলে কিউ ইজ ইকুয়াল টু ডব্লিউ, হিট ট্রান্সফার ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান। এটা কার ক্ষেত্রে হবে, একমাত্র ক্লোজ সিস্টেম। শুধু ক্লোজ সিস্টেম হলেই হবে না, ক্লোজ সিস্টেমকে কি হতে হবে, সাইক্লিক হতে হবে। ক্লোজ সিস্টেমের মধ্যে যে প্রসেস চলবে সেটা কি হতে হবে, সাইক্লিক প্রসেস হবে। যদি এটাই একমাত্র হয় তাহলে আমরা সেখান থেকে বলতে পারবো কি, নেট হিট ট্রান্সফার ইজ ইকুয়াল টু হচ্ছে নেট ওয়ার্ক ট্রান্সফার, মানে হিট আর ওয়ার্কের মানটা কি হবে, সেম হবে, হিট আর ওয়ার্কের মানটা কি হবে, সেম হবে। ঠিক আছে, এইখানে দেখো, এইখানে আমি একটা জিনিস তোমাদের বলে দিতে চাই, আরেকটা দেখো, তাহলে আমরা বুঝে গেলাম যে হিট ট্রান্সফার আর ওয়ার্ক ট্রান্সফার কি হবে, সেম হবে, তাই তো। তাহলে এবার যদি আমি এখানে লিখি, কি, সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডেল কিউ ইজ ইকুয়াল টু সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডেল ডব্লিউ, আমি এখান থেকে এটা লিখতে পারি অ্যাকর্ডিং টু ফার্স্ট ল।
এটা কার কার ক্ষেত্রে ভ্যালিড? ক্লোজ সিস্টেম, তারপরে কি রিভার্সেবল প্রসেস, ব্যাস ক্লোজ সিস্টেম আর রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ভ্যালিড। ঠিক আছে, ক্লোজ সিস্টেম আর কি রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে এটা কি হবে? ভ্যালিড হবে। ক্লোজ সিস্টেম আর রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে কি হবে? ভ্যালিড হবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এইখান থেকে আমি একটা কি লিখতে পারি? এইখান থেকে আমি তাহলে এটা লিখতে পারি যে সাইক্লিক, যদি এটা সাইক্লিক ইন্টিগ্রাল মানে হচ্ছে সাইক্লিক প্রসেস হচ্ছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে কি, যে নেট হিট ট্রান্সফার ইজ ইকুয়াল টু নেট ওয়ার্ক ট্রান্সফার। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি আরেকটা জিনিস কি বলতে পারি? দেখো, এইখান থেকে আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা এবার কি ওয়ার্ক আর হিটের একটা ইয়ে করি, কি বলে যে কোনটা কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে। ঠিক আছে, দেখো যদি ওয়ার্ক ডান বাই দা সিস্টেমকে আমরা কি ধরি? পজিটিভ ওয়ার্ক, পজিটিভ। ঠিক আছে, আর হিট অ্যাডেড টু দা সিস্টেমকে আমরা কি ধরি? পজিটিভ। বাদ বাকি সব কি নেগেটিভ। তাহলে ওয়ার্ক ডান অন দা সিস্টেম কি হবে? নেগেটিভ ওয়ার্ক হবে। আর হিট এক্সট্রাক্টেড ফ্রম দা সিস্টেম, হিট এক্সট্রাক্টেড ফ্রম দা সিস্টেম, সেটা কি হবে? নেগেটিভ হবে। তাহলে এই দুটো কি হবে? পজিটিভ হবে। একটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দা সিস্টেম পজিটিভ, আর একটা হচ্ছে হিট অ্যাডেড টু দা সিস্টেম কি হবে? পজিটিভ হবে। ঠিক আছে, এই দুটো অবশ্যই মনে রাখবে, তাহলে বাদ বাকি দুটো ইজিলি বুঝে যাবে। ঠিক আছে, কিন্তু এই দুটো কিন্তু মনে রাখতে হবে। আর ফার্স্ট ল কি? ফার্স্ট ল হচ্ছে ফর এ ক্লোজ সিস্টেম আন্ডারগোয়িং এ সাইকেল, ধরো একটা ক্লোজ সিস্টেম যেটার মধ্যে একটা সাইক্লিক প্রসেস হচ্ছে, তাহলে আমরা কি বলবো? নেট হিট ওয়ার্ক ট্রান্সফার ইজ ইকুয়াল টু নেট ওয়ার্ক ট্রান্সফার। এই ফার্স্ট লটা কে দিয়েছিল? সায়েন্টিস্ট জুল দিয়েছিল, সায়েন্টিস্ট জুল দিয়েছিল। এর জন্য এই ফার্স্ট লকে অনেক সময় কি বলা হয়? ফার্স্ট লকে আমরা কি বলি? জুলস ল। ফার্স্ট লকে আমরা অনেক সময় কি বলি? জুলস ল। ফার্স্ট লকে কি বলি? জুলস ল। ঠিক আছে, তাহলে দেখো এইবার আমরা নেক্সট আবার এখানে আসছি। এবার দেখো নেক্সট আমরা এখানে আসছি। আচ্ছা, নেক্সট দেখো আমরা আবার কোথায় আসছি? এই যে দেখো, তাহলে এইবার এটা আমি করলাম, এটা আমার হলো। তাহলে ডেল কিউ, তাহলে যতটুকু আমার হিট ট্রান্সফার হবে ততটুকু কি ওয়ার্ক ট্রান্সফার হবে। তাহলে সেই হিসেবে আমি কি বলবো? সেই হিসেবে হচ্ছে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডেল কিউ অর সামেশন অফ ডেল কিউ, একই জিনিস সাইকেলের ক্ষেত্রে ভ্যারিজ এস সামেশন অফ ডেল ডব্লিউ সাইকেলের ক্ষেত্রে। তাহলে যখন আমি এই দুটো ইয়েকে যখন তুলবো, আমি যখন প্রপোর্শনালিটি তুলবো, তখন কি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে। সেই কনস্ট্যান্টটা কি আমার? সেই কনস্ট্যান্টটা কি? ইকুয়াল টু, দেখো একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সেটা হচ্ছে জে, যেটাকে আমরা বলি কি? জুলস ইকুইভ্যালেন্ট অর মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। জে ইজ কল্ড জুলস ইকুইভ্যালেন্ট অর মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। জে এর ভ্যালু কত? 4.19 কিলো জুল পার কিলো ক্যালোরি, কিলো জুল পার কিলো ক্যালোরি। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি। দেখো ফার্স্ট ল থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি না? কি লিখতে পারি আমরা? দেখো ফার্স্ট ল থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কি লিখতে পারি আমরা ফার্স্ট ল থেকে? দেখো ফার্স্ট ল থেকে আমরা লিখতে পারি যে এটা যদি আমার থাকে, তাহলে এটা যদি আমি সামেশন দিয়ে লিখি, তাহলে কি হবে? একই জিনিস, সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডেল কিউ ইজ ইকুয়াল টু সাইক্লিক সামেশন অফ ডেল ডব্লিউ। তাহলে এটা যদি আমি একদিকে নিয়ে আসি, তাহলে কি হবে? মাইনাস সামেশন অফ ডেল ডব্লিউ ইজ ইকুয়াল টু জিরো, ইজ ইকুয়াল টু কি হলো? জিরো, ইজ ইকুয়াল টু কি? জিরো। এখান থেকে আমি এটা লিখতে পারি ইজ ইকুয়াল টু জিরো। এইখান থেকে আমি আরেকটা যে কনসেপ্ট আনবো, সেটা হচ্ছে এনার্জির কনসেপ্ট। ফার্স্ট ল থেকে আমাদের কি আসবে? ফার্স্ট ল থেকে আমাদের এনার্জির কনসেপ্টটা আসবে, যেটা আমরা ল অফ কনজারভেশন অফ এনার্জিতে পড়ে এসেছি না, যে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, জাস্ট ইউ ক্যান ট্রান্সফর্ম ওয়ান টাইপ অফ এনার্জি ইনটু অ্যানাদার টাইপ। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ এনার্জি। সেটাই আমরা কোত্থেকে পাবো? সেটাই আমরা পাবো হচ্ছে এরকম, ফার্স্ট ল থেকে আমরা ল অফ কনজারভেশন অফ এনার্জি পাবো। কিভাবে পাবো সেটা এখন আমরা দেখছি। ওকে, দেখো তাহলে এটা হলো আমাদের, তাহলে ডেল কিউ সাইকেল হয়ে গেল ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এটা আমরা বুঝলাম। এইবার দেখো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ফর এ চেঞ্জ অফ স্টেট, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ফর এ চেঞ্জ অফ স্টেট। এই যে এইবার আসবে হচ্ছে যে আমরা
ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে কিভাবে আমরা এনার্জির কনসেপ্টটা পাই, বা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা কিভাবে কি কনসেপ্ট পাই, এনার্জির কনসেপ্ট পাই। দেখো এইবার আমি কি বলেছি, এনার্জি সাধারণত কভাবে ট্রান্সফার হয়, দুভাবে ট্রান্সফার হয়। কি কিভাবে? একটা হচ্ছে হিটের আকারে ট্রান্সফার হয়, আর একটা কিসের আকারে ট্রান্সফার হচ্ছে, ওয়ার্কের আকারে ট্রান্সফার হচ্ছে। এনার্জি হিট অথবা ওয়ার্কের আকারে কি হয়, ট্রান্সফার হয়। আমরা এনার্জিকে খালি চোখে দেখতে পারি না, শুধু আমরা কি করতে পারি, ফিল করতে পারি। কিন্তু এনার্জি ট্রান্সফারটাকে আমরা কিভাবে করতে পারি, হিট অথবা ওয়ার্ক ট্রান্সফারের মাধ্যমে আমরা এনার্জি ট্রান্সফারের ভ্যালু বার করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এইখানে জিনিসটা কি বলছে, দেখো দেখো আমি যদি বলি এখানে, দেখো কি বলছে ব্যাপারটা, দ্য এক্সপ্রেশন এত অ্যাপ্লাইজ টু এ সিস্টেম আন্ডারগোয়িং এ সাইকেল, আমরা সেটা বুঝেছি। তাহলে বাট ইফ দ্য সিস্টেম আন্ডারগোজ এ চেঞ্জ অফ স্টেট ডিউরিং হুইচ বোথ হিট অ্যান্ড ওয়ার্ক ট্রান্সফারস আর ইনভলভড, ঠিক আছে, সিস্টেম যখন চেঞ্জ হবে, সিস্টেমে কি হবে, হিটও ট্রান্সফার হবে, ওয়ার্কও ট্রান্সফার হবে। হয় সিস্টেম সারাউন্ডিং এর উপর ওয়ার্ক করবে, সারাউন্ডিং সিস্টেমের সাথে হিট ট্রান্সফার করবে, বা ভাইস ভার্সা হতে পারে। ঠিক আছে, তাহলে আমি যেটা বলছি সেটা কি, আমি যেটা বলছি সেটা হচ্ছে, দেখো এনার্জি, এই যে হিট আর ওয়ার্কের যে এনার্জি ট্রান্সফার হচ্ছে, এই দুটোর ডিফারেন্সই কি আমার সিস্টেমের এনার্জি হবে না? হিট আর ওয়ার্ক কি ট্রান্সফার হচ্ছে কন্টিনিউয়াস সিস্টেম সারাউন্ডিং এর মধ্যে। এইবার এদের দুজনের যে ডিফারেন্স, আমি এই যে ফার্স্ট ল থেকে যে ডিফারেন্সটা বার করলাম এদের দুজনের, ফার্স্ট ল থেকে যে আমি কি বার করলাম, ডিফারেন্সটা যখন বার করলাম ফার্স্ট ল থেকে, ফার্স্ট ল থেকে আমরা কি জানি, ফার্স্ট ল থেকে আমরা জানি হচ্ছে, এইটা জানি না, মাইনাস ইকুয়াল টু জিরো। তাহলে এই দুজনের ডিফারেন্সই কি আমার কি এনার্জি হবে না? এই দুজনের ডিফারেন্সই, এরা দুজন কি এনার্জি ট্রান্সফার। এবার হিট ট্রান্সফার মাইনাস ওয়ার্ক ট্রান্সফার, হিট ট্রান্সফার মাইনাস ওয়ার্ক ট্রান্সফার মানে কি হবে, এনার্জি ট্রান্সফার, কতটুকু এনার্জি আমার ট্রান্সফার হয়েছে সেটা আমি কিভাবে বুঝবো, যে আমার হিট ট্রান্সফার কতটুকু হয়েছে আর ওয়ার্ক ট্রান্সফার কতটুকু হয়েছে, দুটোকে যখন আমি মাইনাস করবো, কখনো পজিটিভ হবে কখনো বেশি, যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ এনার্জি, তাহলে এনার্জি বেড়েছে, যদি কম হয় নেগেটিভ অ্যান্সার আসে তাহলে এনার্জি কমেছে। এটাই, যদি পজিটিভ অ্যান্সার আসে তাহলে কি হবে, এনার্জি বেড়েছে, যদি নেগেটিভ অ্যান্সার আসে তাহলে কি হবে, এনার্জি কমেছে। ঠিক আছে, তাহলে দেখো এবার, তাহলে এইখান থেকে আমি আরেকটা জিনিস সেটা কি বলতে পারি, এখান থেকে আরেকটা জিনিস দেখো, তাহলে তাহলে দেখো, তাহলে হিট, বোথ হিট অ্যান্ড ওয়ার্ক ট্রান্সফার কি আর ইনভলভ, দ্য নেট এনার্জি ট্রান্সফার উইল বি স্টোরড অর অ্যাকুমুলেটেড উইদিন দ্য সিস্টেম। তাহলে হিট আর ওয়ার্ক যতটুকু ট্রান্সফার হলো সেটাকে যদি আমি বাদ দিই, তাহলে কি হবে, আমার নেট এনার্জি কতটুকু সিস্টেমে স্টোর আছে বা অ্যাকুমুলেট হয়েছে সেটা আমি বের করতে পারবো। ঠিক আছে, ইফ কিউ, দেখো ইফ কিউ দ্য অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার টু দ্য সিস্টেম এন্ড ডব্লিউ ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ট্রান্সফার ফ্রম দ্য সিস্টেম ডিউরিং দ্য প্রসেস। কি বলছে, যদি সারাউন্ডিং সিস্টেমকে কিউ পরিমাণ হিট দেয় আর সিস্টেম সারাউন্ডিং এর ওপর ডব্লিউ পরিমাণ ওয়ার্ক করে, সিস্টেম সারাউন্ডিং কে কি করলো, ডব্লিউ পরিমাণ ওয়ার্ক ট্রান্সফার করলো, আর সারাউন্ডিং কি করলো, সিস্টেমকে কিউ পরিমাণ হিট দিল, দুজনের মান কি হবে, সেম হবে অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে বলছে দ্য নেট এনার্জি ট্রান্সফার, এই যে দ্য নেট এনার্জি ট্রান্সফার কি কিউ মাইনাস ডব্লিউ, দ্য নেট এনার্জি ট্রান্সফার কিউ মাইনাস ডব্লিউ উইল বি স্টোরড ইন দ্য সিস্টেম। তাহলে নেট যতটুকু এনার্জি ট্রান্সফার আমরা বের করবো সেটা কি হবে, কিউ মাইনাস ডব্লিউ, কিউ মাইনাস ডব্লিউ হচ্ছে নেট এনার্জি ট্রান্সফার, যেটাই কি হবে সিস্টেমে স্টোর থাকবে। দিস স্টোরড এনার্জি ইজ নোন অ্যাজ ইন্টারনাল এনার্জি অর সিম্পলি এনার্জি অফ দ্য সিস্টেম। এই যে স্টোরড এনার্জি, এই যে কিউ মাইনাস ডব্লিউ, এই যে স্টোরড এনার্জি, একে আমরা বলি কি ইন্টারনাল এনার্জি অর এনার্জি চেঞ্জ। এটি তো চেঞ্জ, এই দুজনের চেঞ্জ মানে কি, এটি এটি কি আমরা চেঞ্জ হিসেবে লিখতে পারি না, এই দুইজন কি এনার্জিরই রূপ, যারা কি চেঞ্জ হচ্ছে, যারা কি চেঞ্জ হয়েছে, তাহলে এই দুজনের চেঞ্জকে আমরা কি এনার্জি চেঞ্জ হিসেবে লিখতে পারি। আর এই দুজনের চেঞ্জকে আমি কি বলেছি, সিস্টেমে ইন্টারনাল এনার্জি হিসেবে কি থাকবে, স্টোর থাকবে, সিস্টেমে ইন্টারনাল এনার্জি হিসেবে কি থাকবে, স্টোর থাকবে। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি কিউ মাইনাস ডব্লিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ই, আমি লিখতে পারি কিউ মাইনাস ডব্লিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ই, ইজিলি আই ক্যান রাইট, ইজিলি আই ক্যান রাইট। ঠিক আছে, তাহলে দেখো দ্য ফার্স্ট ল ফর এ চেঞ্জ অফ স্টেট ইজ দ্য নেট এনার্জি ট্রান্সফার ডিউরিং এ প্রসেস ইনভলভিং হিট অ্যান্ড ওয়ার্ক ট্রান্সফার ইজ ইকুয়াল টু দ্য চেঞ্জ ইন ইনক্রিজ ইন এনার্জি অফ দ্য সিস্টেম। তাহলে ফার্স্ট ল থেকে আমি কি দেখতে পারলাম, ফার্স্ট ল থেকে আমি দেখতে পারলাম যে আমার যতটুকু হিট ট্রান্সফার হয়েছে আর যতটুকু ওয়ার্ক ট্রান্সফার হয়েছে সেই দুইজনের ডিফারেন্সই কি হবে, আমার এনার্জির ডিফারেন্স। ওই এনার্জিটাই আমার কি সিস্টেমে স্টোর ইন্টারনাল এনার্জি হিসেবে কি থাকবে, স্টোর থাকবে, ইন্টারনাল এনার্জি হিসেবে কি থাকবে, স্টোর থাকবে। তাহলে বোঝা গেল
নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এনার্জি কিভাবে একটা প্রপার্টির সিস্টেম হতে পারে সেটা আমরা প্রুভ করব। নেক্সট এনার্জি কিভাবে একটা সিস্টেমের প্রপার্টি হতে পারে। তাহলে দেখো এইখান থেকে আমি একটা জিনিস যেটা লিখতে পারি সেটা কি, দেখো এটা আমি লিখলাম, তাহলে এইখান থেকে আমি এটা লিখতেই পারি কিউ মাইনাস ডব্লিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ই। কেন, আমি একটা জিনিস বুঝলাম যে আমার কিউ মাইনাস ডব্লিউ এ দুজনের যে ট্রান্সফার হবে, নেট এনার্জি ট্রান্সফার, সেটাই হবে আমার কি এনার্জির চেঞ্জ, সেটাই হবে আমার কতটুকু এনার্জি চেঞ্জ হয়ে আমার সিস্টেমে কি আছে স্টোর আছে। যেমন ধরো আমি একটা কথা বলি, ধরো আমি 40 কিলোজুল ওয়ার্ক করলাম, দেখো আমি ধরলাম 40 কিলোজুল কি করলাম ওয়ার্ক ডান করলাম, তার ফলে আমার হিট ট্রান্সফার কতটুকু হলো, আমি ধরলাম 20 কিলোজুল। 20 কিলোজুল কি হলো আমার হিট ট্রান্সফার হলো। ঠিক আছে, আমি ধরো 40 কিলোজুল ওয়ার্ক ডান করলাম, তার ফলে আমার 20 কিলোজুল, তাহলে আমার মধ্যে ইন্টারনাল এনার্জি কতটুকু আছে 20 কিলোজুল, 40 মাইনাস 20 কিলোজুল আমার মধ্যে ইন্টারনাল এনার্জি আরো কি আছে স্টোর আছে। তাহলে এই দুটোর ডিফারেন্সকে আমরা কি বলবো, এই দুটোর ডিফারেন্সকে আমরা বলবো হচ্ছে ইন্টারনাল এনার্জি অর সিম্পলি এনার্জি। হিট আর ওয়ার্ক ট্রান্সফারের যে ডিফারেন্স সেটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারনাল এনার্জি। এবার যদি তাদের ডিফারেন্স যদি পজিটিভ আসে তাহলে ইন্টারনাল এনার্জি কি হবে পজিটিভ হবে, যদি তাদের ডিফারেন্স নেগেটিভ আসে তাহলে ইন্টারনাল এনার্জি কি হবে নেগেটিভ হবে। ওকে, তো দেখো নেক্সট এবার যেটা করব সেটা হচ্ছে এনার্জি কিভাবে একটা প্রপার্টি, দেখো এনার্জি কিভাবে একটা প্রপার্টি সেটা আমরা কিভাবে ডিসাইড করব। তাহলে দেখো এনার্জি কিভাবে একটা প্রপার্টি সেটা আমরা কিভাবে ডিসাইড করব, ঠিক আছে। দেখো তাহলে আমরা কি জানলাম ফার্স্ট ল থেকে কিউ মাইনাস ডব্লিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ই, কিউ মাইনাস ডব্লিউ ইজ ইকুয়াল টু ডেল্টা, এটা কিন্তু ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, কিউ মাইনাস ডব্লিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ই। ওকে, তাহলে এইবার আমরা এনার্জি কিভাবে প্রপার্টি সেটা আমরা কিভাবে দেখব। দেখো তাহলে আমি ধরলাম একটা ক্লোজ সিস্টেম আমি নেব, দেখো এখানে একটা ক্লোজ সিস্টেম নেওয়া হয়েছে, দেখো এখানে একটা কি নেওয়া হয়েছে ক্লোজ সিস্টেম নেওয়া হয়েছে, এইখানে কি নেওয়া হয়েছে এটা কি সিস্টেম ক্লোজ সিস্টেম, ক্লোজ সিস্টেম তো। ওকে, তাহলে ক্লোজ সিস্টেমে আমি ধরলাম 1 থেকে 2 এ প্রসেস হয়েছে, একটা স্টেট আর 2 হচ্ছে আরেকটা স্টেট, 1 থেকে 2 এ প্রসেস হয়েছে, কোন প্রসেস হয়েছে, আচ্ছা প্রসেসটা তিনটা পথে হয়েছে, একটা হচ্ছে 1A2, একটা গেছে হচ্ছে 1A2, আরেকটা আছে হচ্ছে 1B2, আর এটা হচ্ছে 1C2, মানে তিনটা আলাদা পথ, একটা হচ্ছে এ পাথে গেছে, আর একটা বি পাথে গেছে, একটা হচ্ছে সি পাথে গেছে, ঠিক আছে, তিনটা আলাদা পথে প্রসেস হয়েছে, কিন্তু তাদের ইনিশিয়াল আর ফাইনাল স্টেট কি সেম, তার মানে তাদেরকে আমরা কি বলতে পারি সাইকেল বলতে পারি। তাহলে প্রসেসটা কি একটা সাইক্লিক প্রসেস, যেহেতু ফর দি as the process have initial and final state same, ইনিশিয়াল আর ফাইনাল স্টেট কি সেম, তার জন্য আমরা একে কি বলতে পারি সাইক্লিক প্রসেস বলতে পারি। ঠিক আছে, তাহলে দেখো তাহলে ঠিক আছে এটা এটুকু হয়েছে, তাহলে এর ক্ষেত্রে আমরা এখন কি করব ফার্স্ট ল অ্যাপ্লাই করব। তাহলে ফার্স্ট লতে আমার কি বলছে, ফার্স্ট লতে আমার বলছে এই দেখো ফার্স্ট লতে আমার কি বলছে, তাহলে কিউ এ ইজ ইকুয়াল টু ডব্লিউ এ প্লাস, আমরা একটু আগে ফর্মুলা দেখলাম, তাহলে এ পথে আমার টোটাল যা হিট ট্রান্সফার হয়েছে, টোটাল ওয়ার্ক ট্রান্সফার সেম হয়েছে, তাহলে সেটা যদি আমি লিখতে পারি তাহলে আমি এটা লিখতে পারি, আমি কি কিউ মাইনাস ডব্লিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ই যদি হয় তাহলে ডব্লিউটাকে এইদিকে নিয়ে চলে আসো। ঠিক আছে, দেখো কিউ একটু আগে আমরা কি বললাম কিউ মাইনাস ডব্লিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ই, তাহলে ডব্লিউ কে যদি আমি ওইদিকে নিয়ে যাই তাহলে কিউ এ পথে তাহলে কত হবে ডেল্টা ই চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি এ প্লাস ওয়ার্ক ট্রান্সফার এ, এরকম হবে। ঠিক আছে, তাহলে এটাই বলছে। আবার কিউ বি পথে কি হবে, ধরো প্রথমে এ আর বি দুটো পথ আমরা দেখবো, বি পথে কি হবে, তাহলে কিউ বি ইজ ইকুয়াল টু ডব্লিউ বি প্লাস ডেল্টা ই বি, একই জিনিস, বি পথ হবে একই জিনিস হবে ডব্লিউ বি প্লাস ডেল্টা বি। তাহলে কি হবে বি পথে কি হবে ডব্লিউ বি প্লাস ডেল্টা ইবি, ঠিক আছে, বি পথেও কি হবে ডব্লিউ ই প্লাস ডেল্টা ইবি। ঠিক আছে, তাহলে এইবার এ আর বি টুগেদার ফর্মস এ সাইকেল, এবার আমরা ধরলাম এ আর বি পথ একটা সাইকেল ফর্ম করলো, এ আর বি যে পাথটা আছে দুটো পথ এরা কি করলো একটা সাইকেল ফর্ম করলো, তাহলে এই সাইকেলের ক্ষেত্রে কি হবে টোটাল হিট ট্রান্সফার ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক ট্রান্সফার। তাহলে আমি যদি এখানে কি লিখতে পারি, তাহলে টোটাল হিট ট্রান্সফার আমি কি লিখতে পারি, তাহলে কিউ এ প্লাস কিউ বি টোটাল হিট ট্রান্সফার, আর এদিকে কি লিখতে পারি ডব্লিউ এ প্লাস ডব্লিউ বি টোটাল ওয়ার্ক ট্রান্সফার অ্যাকর্ডিং টু ফার্স্ট ল। তাহলে এইটাকে আমি এবার কি লিখতে পারি, আমি কিউ এর জায়গায় এটা লিখতে পারি
কিউ এর জায়গায় দেখো, কিউ এর জায়গায় আমি কি লিখেছি, কিউ এর জায়গায় এটা বসাও, আর ডব্লিউ ডব্লিউ কিউবির জায়গায় এটা বসাও, ঠিক আছে? তাহলে কিউ এর জায়গায় এটা বসাও, আর কিউবির জায়গায় কি বসাও, এটা ডব্লিউবি মাইনাস কিউবি, ডব্লিউবি মাইনাস কিউবি। দেখো তাহলে কিউ এ মাইনাস ডব্লিউ এটা আমি করতে পারি ইজ ইকুয়াল টু ডব্লিউবি মাইনাস কিউবি, তার মানে আমি এদিক ওদিক করলাম, ঠিক আছে, এপাশ ওপাশ করলাম। তাহলে কিউ এ মাইনাস ডব্লিউ এ কে আমি কি লিখতে পারি, ডেল্টা ই এ, আর কিউবি মাইনাস ডব্লিউ বি কে আমি কি লিখতে পারি, ডেল্টা ই বি। বোঝা গেল? এই যে এইটুকু জায়গা দেখো, এইটুকু জায়গা, ঠিক আছে? তাহলে কিউ এ মাইনাস ডব্লিউ এ কে আমি কি লিখতে পারি, ডেল্টা ই এ, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, চেঞ্জ ইন এনার্জি ইন এ পাথ। আর কিউবি আর ডব্লিউবি মাইনাস কিউবি কে আমি কি লিখতে পারি, ডব্লিউবি মাইনাস কিউবি, কিউবি মাইনাস ডব্লিউবি কে কি লিখতে পারি, কিউবি মাইনাস ডব্লিউবি কে আমি লিখতে পারি, এটা মাইনাসটা কমন নিলাম, উল্টে গেল, তাহলে কি হলো, ডেল্টা ই এ। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, ডেল্টা ই এ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ই বি, ডেল্টা ই এ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ই বি, এটা আমি লিখতে পারি। তাহলে এইবার দেখো, এবার আমি কি বল, সিমিলারলি আমি কি লিখতে পারি, এটা হচ্ছে এ আর বি পাথের জন্য আমি লিখেছি, ঠিক আছে? এবার যদি আমি এ পাথ আর সি পাথের জন্য লিখি, একই জিনিস লিখবো, তাহলে কি লিখবো, ডেল্টা ই এ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ই সি, এরকম লিখবো। তাহলে আমি এইখান থেকে কি লিখতে পারি, তাহলে আমার এ পাথের যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ সেটা হচ্ছে বি পাথের ইন্টারনাল এনার্জি চেঞ্জের সাথে সমান হয়েছে, শুধু সামনেটা কি নেগেটিভ আছে, সেটা হচ্ছে তোমার কমেছে। আর এ পাথের ইন্টারনাল এনার্জি সেটা আবার সি এর সাথেও সমান, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, যে ডেল্টা ই বি, বি পাথের যে ইন্টারনাল এনার্জি সেটা কি হবে, সি পাথের ইন্টারনাল এনার্জির সাথে চেঞ্জের সাথে কি হবে, সমান হবে, যেমন এটা এটা লিখেছি, ঠিক আছে? তাহলে এইখানে আমরা বলতে পারি হচ্ছে কি, আচ্ছা এটা লিখেছি যেমন, ওকে। তাহলে এইখানে আমরা বলতে ডেল্টা ইবি ইজ ইকুয়াল টু ডেল্টা ইসি, ডেল্টা ইবি ইজ ইকুয়াল টু ডেল্টা ইসি। তার মানে কি, তার মানে আমরা কি লিখতে পারি, এনার্জি ইজ এ, দিস ইজ দ্য চেঞ্জ ইন এনার্জি বিটুইন দ্য টু স্টেট অফ এ সিস্টেম ইজ সেম এন্ড ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। তাহলে এনার্জি কিসের উপর ডিপেন্ড করে না, এনার্জি ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ ফলোড বাই দ্য সিস্টেম, পাথের উপর ডিপেন্ডেন্ট করে না, আর এনার্জি কি সেম, তুমি যে পাথেই যাও, তুমি তিনটে পাথে গেলে, তিনটে পাথেই কি হচ্ছে, এনার্জি, এনার্জির যে চেঞ্জ সেটা কি হচ্ছে, সেম হচ্ছে। আর এনার্জি কিসের উপর ডিপেন্ড করছে না, পাথের উপর ডিপেন্ড করছে না। পাথের উপর যদি ডিপেন্ডেন্ট করতো তাহলে কি হতো, এনার্জি সেম হতো না, সেম এন্ড ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। Therefore, energy has a definite value for every state of the system. Hence, it is a point function and property of the system. তার জন্য আমরা এনার্জিকে কি বলেছি, পয়েন্ট ফাংশন, আর এনার্জি কি একটা সিস্টেমের প্রপার্টি। কেন, কারণ এখান থেকে আমরা প্রুভ করলাম যে এনার্জি কি, এনার্জি পাথের উপর ডিপেন্ড করছে না। তুমি এ পাথে যদি যাও তাতেও যা এনার্জি চেঞ্জ হবে, বি পাথেও গেলে এনার্জি সেম হবে, যদি দুটো পয়েন্ট যদি সেম থাকে, ইনিশিয়াল আর ফাইনাল স্টেট যদি সেম থাকে, ইনিশিয়াল ফাইনাল স্টেট যদি সেম থাকে, তাহলে কি বলবো, এনার্জি পাথের উপর কি করছে না, ডিপেন্ড করছে না। সেই জন্য আমরা কি বলি, এনার্জি ইজ এ পয়েন্ট ফাংশন অ্যান্ড এনার্জি ইজ এ পয়েন্ট ফাংশন অ্যান্ড প্রপার্টি অফ এ সিস্টেম, এনার্জি ইজ এ পয়েন্ট ফাংশন অ্যান্ড প্রপার্টি অফ এ সিস্টেম। ওকে, তাহলে বোঝা গেল, তাহলে এটা ক্লিয়ার, এইটুকু ক্লিয়ার যে এনার্জি ইজ এ প্রপার্টি। এটা কিন্তু পরীক্ষায় আসে, সেমিস্টারে বিশেষ করে এটা প্রুফ আসে, যে বলো যে প্রুফ দ্যাট এনার্জি ইজ এ প্রপার্টি অফ এ সিস্টেম, তখন কিন্তু আমাদের এইভাবে করে সাইকেল এঁকে এইভাবে করে আমাদের প্রুফ করতে হবে। ওকে, তাহলে দেখো এইবার আমরা আসবো হচ্ছে নেক্সট, নেক্সট আমরা তাহলে আমরা এনার্জি বুঝে গেলাম। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে কি আসলো, যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা একটা জিনিস বুঝলাম, যে হিট ট্রান্সফার আর ওয়ার্ক ট্রান্সফার যে হচ্ছে, নেট হিট ট্রান্সফার, নেট ওয়ার্ক ট্রান্সফার, ঠিক আছে, এদের যে ডিফারেন্স সেটাকে আমরা বলবো হচ্ছে নেট এনার্জি ট্রান্সফার। এদের ডিফারেন্সকে আমি বলবো নেট এনার্জি ট্রান্সফার। আর ওই ডিফারেন্সটাই সিস্টেমে কি হবে, ইন্টারনাল এনার্জি হিসেবে কি থাকে, স্টোর থাকে। ধরো আমি খাবার খেলাম, এবার খাবার খাওয়ার পর আমি পুরোটা তো আর ওয়ার্কে কনভার্ট করতে পারবো না, পুরোটা তো ওয়ার্কে কনভার্ট করতে পারবো না। তাহলে আমি খাবার খাওয়ার পর আমি এনার্জি নিলাম, এবার আমি যতটুকু ওয়ার্ক করছি, আমার তো হিটও ট্রান্সফার হচ্ছে, এবার হিট ট্রান্সফার হচ্ছে প্লাস আমি ওয়ার্কও করছি। আমার ভিতরে খাবার খাওয়ার পর কি হচ্ছে, হিট, খাবার খাওয়ার পর কি হচ্ছে, হিট তৈরি হয়েছে। তাহলে ওই হিটের দ্বারা আমি কি করছি, ওয়ার্ক ডান করছি, ওই হিটের দ্বারা আমি কি করছি, ওয়ার্ক ডান করছি। তাহলে এইবার আমাকে বলো, তাহলে যতটুকু আমার হিট তৈরি হয়েছে, খাবার খাওয়ার পর যতটুকু হিট তৈরি হয়েছে, আমি যতটুকু ওয়ার্ক করছি, এই দুইজনের ডিফারেন্সই কি হবে, আমার ভিতরে কতটুকু ইন্টারনাল এনার্জি আছে।
যদি আমি বেশি ওয়ার্ক করি তাহলে আমার ভিতরে ইন্টারনাল এনার্জি থাকবে না, তাহলে আমি তখন কি করব, শুয়ে পড়বো বা বেশি করে রেস্ট নেব। আর যদি ইন্টারনাল এনার্জি বেশি থাকে, ধরো কাজ করার পরে তাহলে আমি আরো বেশি কাজ করব। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার যে দুটো ওয়ার্ক ট্রান্সফার আর হিট ট্রান্সফারের ডিফারেন্সই কি হবে, আমাদের ডিফারেন্সই হবে তোমার কি নেট এনার্জি ট্রান্সফার, আর যে সেটাই আমাদের ইন্টারনাল এনার্জি হিসেবে স্টোর থাকবে। তাহলে ইন্টারনাল এনার্জিকে আমরা কি দিয়ে ডিনোট করি, ইউ দিয়ে। ইন্টারনাল এনার্জিকে আমরা কি দিয়ে ডিনোট করি, ইউ। ইউ ফর ইন্টারনাল এনার্জি, ইউ ফর কি, ইন্টারনাল এনার্জি, ইউ ফর ইন্টারনাল এনার্জি। ওকে, বোঝা গেল তাহলে জিনিসটা? আচ্ছা, ইউ ফর কি হবে, ইন্টারনাল এনার্জি। ওকে, তাহলে এইবার দেখো নেক্সট আমরা আসছি, নেক্সট আমরা কি আসবো, তাহলে ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি। এইবার আমরা ডিফারেন্ট ফর্মস অফ এনার্জিতে আসছি, যে এনার্জির কত প্রকারের ফর্ম হয়। দেখো তাহলে এনার্জির যে ফর্ম, সেটা আমরা এনার্জিকে দুটো ভাগে ভাগ করি, এক কি ম্যাক্রোস্কোপিক, আরেকটা হচ্ছে কি মাইক্রোস্কোপিক। এক হচ্ছে ম্যাক্রোস্কোপিক, আরেকটা হচ্ছে কি মাইক্রোস্কোপিক। এনার্জিকে আমরা কটা ভাগে ভাগ করি, দেখো এনার্জিকে আমরা কটা ভাগে ভাগ করি, দুটো ভাগে। এক কি এনার্জি, আচ্ছা আমি যদি এখানে লিখি তাহলে এটা হচ্ছে এনার্জি। তাহলে এনার্জিকে কয়টা ভাগে ভাগ করা হয়, দুটো ভাগে। এক হচ্ছে কি ম্যাক্রোস্কোপিক, আরেকটা হচ্ছে মাইক্রোস্কোপিক। ম্যাক্রোস্কোপিক এনার্জিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা কি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, আরেকটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি কি হবে, কাইনেটিক এনার্জি হবে হচ্ছে বাল্ক মোশন, আর পোটেনশিয়াল এনার্জি হবে বাল্ক পজিশন। কাইনেটিক এনার্জি হবে হচ্ছে বাল্ক মোশন, আর পোটেনশিয়াল এনার্জি কি হবে, বাল্ক পজিশন। আমরা জানি কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা কিভাবে কাইনেটিক এনার্জি বার করতে জানি, কিভাবে, হাফ এম ভি স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এম জি এইচ অর জেড, জেড ফর হাইট আর এইচ ফর হাইট। কেউ এম জি এইচ লেখে, আমি এম জি জেড লিখলাম। ঠিক আছে, তাহলে বোঝা গেল। আর ম্যাক্রোস্কোপিক এনার্জি কি হবে, ম্যাক্রোস্কোপিক এনার্জি হবে দেখো ইন্টারনাল এনার্জি, আমাদের বডির ভেতরের যে এনার্জি। ম্যাক্রোস্কোপিক মানে হচ্ছে মলিকিউলার এনার্জি, যেটাকে আমি বলি মলিকিউলার, একদম ম্যাক্রোস্কোপিক মানে একটা একটা মলিকিউলের যে এনার্জি, সেটাকে আমরা বলবো হচ্ছে মাইক্রোস্কোপিক এনার্জি। যেমন ধরো ইন্টারনাল এনার্জি, তারপরে হচ্ছে কেমিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জি, তারপরে হচ্ছে কি নিউক্লিয়ার এনার্জি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা কি বলবো, মাইক্রোস্কোপিক এনার্জি। আর ম্যাক্রোস্কোপিক হচ্ছে যখন বাল্কের মানে অনেকগুলো মলিকিউল মিলে যখন যে এনার্জিটা শো করবে, সেটাকে আমরা বলবো হচ্ছে ম্যাক্রোস্কোপিক এনার্জি, যেটার মধ্যে কি পড়ে, কাইনেটিক এনার্জি আর কি পোটেনশিয়াল এনার্জি। আর ম্যাক্রোস্কোপিক মানে ছোট 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 মলিকিউল, মলিকিউলরা যে এনার্জি মানে সিঙ্গেল মানে নিজেরা যে এনার্জি শো করে, সেটাকে আমরা বলবো হচ্ছে মাইক্রোস্কোপিক। যেমন ধরো ইন্টারনাল এনার্জি, এটা আমার কোথায় দেখা যায়, বডির ইন্টারনাল ইন্টারনাল ভিতরে দেখা যায় ইন্টারনাল এনার্জি। ঠিক আছে, কেমিক্যাল এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, এগুলো সব কি মাইক্রোস্কোপিক এনার্জি। ঠিক আছে, এইবার দেখো নেক্সট এটাই বলেছে এইখানে। ঠিক আছে, এইবার দেখো কাইনেটিক এনার্জি ফর্মুলা কি, এমভি স্কোয়ার বাই 2, হাফ এমভি স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জি এমজি জেড। ঠিক আছে, তাহলে আমরা এনার্জিকে দেখো, হোয়ার এম ইজ দ্য মাস আর ভি ইজ দ্য ভেলোসিটি, জেড ইজ দ্য এলিভেশন অফ দ্য সিস্টেম। তাহলে মাইক্রোস্কোপিক এনার্জি মোড রেফার্স টু দ্য এনার্জি স্টোরড ইন দ্য মলিকিউলার এন্ড অ্যাটমিক স্ট্রাকচার অফ দ্য সিস্টেম হুইচ ইজ কল্ড ইন্টারনাল এনার্জি। তাহলে দেখো এইখানে আরেকটা এনার্জি আছে, সেটাকে আমি কি বলবো, তাহলে আমরা পোটেনশিয়াল এনার্জি পড়লাম, সব পড়লাম। এবার আমরা কি আসবো, ইন্টারনাল এনার্জি। দেখো ইন্টারনাল এনার্জিটা কাকে বলবো, আমি ইন্টারনাল এনার্জি বলবো হচ্ছে দেখো হুইচ ইজ কল্ড কি ইন্টারনাল এনার্জি ডিনোটেড বাই ইউ। ইন্টারনাল এনার্জি মানে হচ্ছে ধরো এই যে আমি মানুষটা আছি, ঠিক আছে, এবার আমি মানুষটা তো ছোট 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 অনেক মলিকিউল দিয়ে তৈরি। এবার আমার ওই প্রত্যেকটা মলিকিউলের তো কিছু না কিছু এনার্জি থাকে। এবার যখন টোটাল এনার্জি মিলেই আমার টোটাল এনার্জি, ওই মলিকিউল গুলো যখন মলিকিউল গুলোর এনার্জি অ্যাড হতে 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 যা এনার্জি হবে টোটাল, সেটাই আমার টোটাল এনার্জি। তাহলে মাইক্রোস্কোপিক এনার্জি মোড রেফার্স টু দ্য এনার্জি স্টোরড ইন দ্য মলিকিউল। তাহলে মলিকিউলে কি থাকে, এনার্জি স্টোর থাকে।
অ্যান অ্যাটমিক স্ট্রাকচার অফ দ্য সিস্টেম। ঠিক আছে, আমার বডির যে অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটম দিয়ে যে আমার বডি তৈরি, এবার অ্যাটম গুলো যে স্ট্রাকচারে তৈরি, আর আমার প্রত্যেকটা বডির মলিকিউলে কি থাকে, এনার্জি স্টোর আছে, সেই এনার্জিটাকে আমি কি বলবো, হুইচ ইজ কল্ড ইন্টারনাল এনার্জি। ঠিক আছে, আর তাকে কি দিয়ে ডিনোট করা হয়, ইউ দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, তাহলে আমি এইবার এখান থেকে আমি বলতে পারি টোটাল যে এনার্জি, টোটাল এনার্জিকে আমি তিনটা ভাগে ভাগ করতে পারি। মানে টোটাল এনার্জি আমি কি বলতে পারি, যে আমার কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি প্লাস ইন্টারনাল এনার্জি। এবার ধরো আমার যে এনার্জি, আমার যে টোটাল এনার্জি বা আমাদের হিউম্যান বিং এর যে টোটাল এনার্জি, সেটা কি বলবো, আমার কাইনেটিক এনার্জি। আমি যখন দৌড়াচ্ছি তখন আমার কাইনেটিক এনার্জি। এবার আমি যখন কোথাও উঠছি তখন আমার কি পোটেনশিয়াল এনার্জি, একটা হাইটে উঠছি তখন কি পোটেনশিয়াল এনার্জি লাগছে। আর ইন্টারনাল এনার্জি মানে হচ্ছে আমার ভিতরে অলরেডি মলিকিউলের মধ্যে যে এনার্জি স্টোর আছে, সেইটাকে আমি বলবো, আমি খাবার খাওয়ার পর যে এনার্জি স্টোর থাকে সেটাকে আমি কি বলবো, ইন্টারনাল এনার্জি, যার দ্বারা আমি কি করতে পারি, দৌড়াতে পারি, হাঁটতে পারি, সব কাজ করতে পারি, সেটাকে আমি বলবো হচ্ছে ইন্টারনাল এনার্জি, যেটা আমার কি মলিকিউলার এনার্জি, আমার মলিকিউলের মধ্যে বা অ্যাটমের মধ্যে যে এনার্জি থাকে সেটাকে আমি বলবো ইন্টারনাল এনার্জি। ঠিক আছে, তাহলে দেখো এইখানে আমি একটা জিনিস বলতে পারি, দেখো তাহলে এইখানে আমি একটা জিনিস কি বলবো, দেখো তাহলে আমি এইখানে বলতে পারি, তাহলে এটা আমার এনার্জির ব্যাপার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখো, তাহলে এইখান থেকে আমি একটা কি বলতে পারি, ঠিক আছে, তাহলে দেখো এইখান থেকে আমি একটা জিনিস যেটা বলতে পারি, যে আমি বললাম যে তাহলে আমার টোটাল যে এনার্জি আছে, এনার্জিকে আমি তাহলে কি বলবো, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি প্লাস ইন্টারনাল এনার্জি, যাকে আমরা ইউ দিয়ে ডিনোট করি। তাহলে আমাদের টোটাল এনার্জিকে আমরা কি বলবো, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি আর হচ্ছে ইন্টারনাল এনার্জি। দেখো এখানেও একই, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি আর ইন্টারনাল এনার্জি। এইবার যখন আমার একটা ক্লোজ সিস্টেম থাকবে, এবার আমরা ফার্স্ট লতে কি বলেছি, ফার্স্ট লতে কন্ডিশন কি অ্যাপ্লাই হবে, অবশ্যই ক্লোজ সিস্টেম হতে হবে, আর কি হতে হবে, রিভার্সেবল প্রসেস হতে হবে, সাইক্লিক প্রসেস হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট ল সেখানে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তাহলে এইবার যখন আমি বললাম যে ফর এ ক্লোজ সিস্টেম, ক্লোজ সিস্টেম কি হবে, ক্লোজ সিস্টেমে কাইনেটিক এনার্জি জিরো হবে। কারণ কাইনেটিক এনার্জি কখন হবে, যখন আমি ছুটবো তখন তো কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কয়ার, আমার ভেলোসিটি কই, এখানে ভেলোসিটি তো নেই। তাহলে অ্যাকর্ডিং টু থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, ক্লোজ সিস্টেমে কাইনেটিক এনার্জি জিরো আর ইপি পোটেনশিয়াল এনার্জি অলসো ক্যান বি অ্যাজিউম টু বি জিরো। আমরা ধরে নিই পোটেনশিয়াল এনার্জি কি, থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে আমরা ধরে নিই কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি কি ধরবো, জিরো। আবার এটাই যখন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়বো তখন আমাদের কিন্তু কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি জিরো ধরলে চলবে না। অ্যাকর্ডিং টু থার্মোডাইনামিক্স আমরা কি করতে পারি, অ্যাজিউম করে নিই যে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি কি জিরো, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি জিরো। তাহলে যদি আমি কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জিকে জিরো করে দিই, ধরো কাইনেটিক এনার্জিকে অ্যাজিউম করলাম জিরো, পোটেনশিয়ালকে অ্যাজিউম করলাম জিরো, তাহলে টোটাল যা এনার্জি সেটা কি হচ্ছে, শুধু ইন্টারনাল এনার্জি। তাহলে থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে আমাদের টোটাল এনার্জির যে খেলাটা, সেটা আমরা কোথায় খেলবো, শুধু ইন্টারনাল এনার্জিকে নিয়ে। তাহলে এইখানে মেইন ফ্যাক্টর কি হবে আমাদের, ইন্টারনাল এনার্জি। যেমন যেমন এবারে 2023 বিশ্বকাপে ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের মেইন ফ্যাক্টর কে, বিরাট কোহলি। টোটাল এনার্জি বলতে গেলে বেশিরভাগ ম্যাচ জিতিয়েছে বা খুব ভালো পারফর্ম করেছে, যত টপ পারফর্ম আছে তাদের মধ্যে, ব্যাটসম্যানদের মধ্যে, ব্যাটারদের মধ্যে বিরাট কোহলি সবচেয়ে ভালো পারফর্ম করেছে। সুতরাং ওই হচ্ছে কি, আমি বলতে পারবো ব্যাটিং স্ট্রেংথের পুরো এনার্জি যদি বলো, তাহলে আমরা বিরাট কোহলি। যদি আমরা ধরো রোহিত কিছু ইনিংস খেলেছে ভালো, রাহুল কিছু ইনিংস খেলেছে, যদি তাদেরকে আমরা নেগলেক্ট করি, ঠিক আছে, তাদেরকে আমরা কিছুটা টোটাল যদি অ্যাভারেজে যদি আমরা নেই, তাহলে আমরা বলবো অ্যাভারেজ কে আছে সবচেয়ে ভালো, বিরাট কোহলি। ঠিক আছে, তাহলে টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কি হবে, ইউ। টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কি হবে, ইউ। তাহলে অ্যাকর্ডিং টু ফার্স্ট ল আমরা কি লিখতে পারি, কিউ ইজ ইকুয়াল টু ডব্লিউ প্লাস ডেল্টা ই, তাই তো। তাহলে এই ক্ষেত্রে আমরা টোটাল এনার্জি চেঞ্জ, টোটাল এনার্জি চেঞ্জ, তাহলে এটা যদি ইয়ে হয়, ই হয়, তাহলে এটা কি হবে, ডেল্টা ই ইজ ইকুয়াল টু কি হবে, ডেল্টা ইউ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু ডব্লিউ প্লাস ডেল্টা ইউ, বোঝা গেল, কিউ ইজ ইকুয়াল টু ডব্লিউ প্লাস ডেল্টা ইউ, ডব্লিউ প্লাস ডেল্টা ইউ। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এইখান থেকে আমরা এবার চেঞ্জ হিসেবে লিখতে পারি। তাহলে কি লিখবো, ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা ইউ। ডেল্টা ইউ মানে কি আমরা কি লিখতে পারি, ইউ টু মাইনাস ইউ ওয়ান।
মানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি তাকে আমরা কিভাবে লিখতে পারি, ডেল্টা ইউ আকারে। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি তাকে আমরা কি লিখতে পারি, ডেল্টা ইউ। কারণ আমি একটু আগে প্রুভ কি করলাম যে ইউ কি, এনার্জি কি, এনার্জি ইজ এ প্রপার্টি। আমরা আগেও বলেছি, একটু আগে প্রুভও করলাম যে এনার্জি কি, এনার্জি ইজ এ প্রপার্টি অফ দ্য সিস্টেম। তার জন্য প্রপার্টিকে আমরা কি লিখতে পারি, চেঞ্জ হিসেবে লিখতে পারি। ওর জন্য হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ঠিক আছে, প্রপার্টি ক্যান বি রিটেন অ্যাজ চেঞ্জ, আর প্রপার্টি কি একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল, তার জন্য একে আমরা কি হিসেবে লিখতে পারি, চেঞ্জ হিসেবে লিখতে পারি, পার্থক্য হিসেবে লিখতে পারি। ঠিক আছে, তার জন্য কি ইউ টু মাইনাস ইউ ওয়ান। ওকে, তো দেখো ইউ টু মাইনাস ইউ ওয়ান। ওকে, তো নেক্সট আমরা কি বলবো, তাহলে এইখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমরা এটা বুঝে গেলাম, তাহলে ডেল কিউ ইজ মাইনাস ডেল ডব্লিউ ইজ ইকুয়াল টু ডিইউ, মানে দুটোর চেঞ্জ আমরা কি বলবো, ইন্টারনাল এনার্জির চেঞ্জ। সিস্টেমের ইন্টারনাল এনার্জির যে চেঞ্জ হবে সেই চেঞ্জটাই হবে হিট ট্রান্সফার মাইনাস ওয়ার্ক ট্রান্সফার, হিট আর ওয়ার্ক ট্রান্সফার। ঠিক আছে, এবার ইন্টারনাল এনার্জি চেঞ্জ কখনো বেশি হতে পারে, কখনো কম হতে পারে। যদি ইন্টারনাল এনার্জি চেঞ্জ পজিটিভ হয় তাহলে ভাববে হিট ট্রান্সফার বেশি হয়েছে, ওয়ার্ক ট্রান্সফার কম হয়েছে। যদি ইন্টারনাল এনার্জি চেঞ্জ নেগেটিভ হয় তার মানে কি হিট ট্রান্সফার কম হয়েছে, ওয়ার্ক ট্রান্সফার বেশি হয়েছে। তার মানে দেখো এইটার মানে কি, দেখো এখানে একটা ভালো দেখো, যদি ইন্টারনাল এনার্জি চেঞ্জ ডেল্টা ই, না ডেল্টা ইউ যদি কি হয়, পজিটিভ হয়, তার মানে কি হিট ট্রান্সফার বেশি হয়েছে, ওয়ার্ক ট্রান্সফার কম হয়েছে। ডেল্টা ইউ পজিটিভ, তার মানে হিট ট্রান্সফার বেশি, মানে আমি খাবার বেশি খেয়েছি, কাজ কম করেছি, তার জন্য আমার ইন্টারনাল এনার্জি কি পজিটিভ, মানে এখনো আছে ইন্টারনাল এনার্জি, আরো ভেতরে আছে। পজিটিভ মানে কি ভেতরে আরো অবশিষ্ট আছে। এইবার যদি ডেল্টা ইউ যদি কি হয়, নেগেটিভ হয়, তার মানে কি নেগেটিভ মানে হচ্ছে কি হবে, ডেল কিউ কম ডেল ডব্লিউ বেশি, মানে ওয়ার্ক ট্রান্সফার, মানে আমি কাজ বেশি করেছি, আমি যতটুকু খেয়েছি তার থেকে আমি কি করেছি, কাজ বেশি করেছি, আমি গিয়ারে প্রচুর কাজ করে ফেলেছি। যতটুকু আমি সকালে খাবার খেয়েছিলাম তার থেকে আমি কাজ অনেক বেশি করেছি, তার জন্য আমার ইন্টারনাল এনার্জি নেগেটিভ। এখন আমার কি মনে হচ্ছে যে আমি মনে হয় অজ্ঞান হয়ে পড়ে যাব, এরকম ব্যাপার। ঠিক আছে, তাহলে এইটাই আমরা বলবো হচ্ছে, তাহলে ডেল্টা ইউ পজিটিভ কখন, যখন ডেল কিউ হিট ট্রান্সফার বেশি হবে, ওয়ার্ক ট্রান্সফার কম হবে। ডেল্টা ইউ নেগেটিভ কখন, যখন ওয়ার্ক ট্রান্সফার বেশি হবে, হিট ট্রান্সফার কম হবে। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। ওকে, এইবার দেখো তাহলে নেক্সট আমরা কি বলবো, কিছু করোলারিস আছে আমাদের। ঠিক আছে, করোলারিস কি, দেখো নেক্সট আমরা বলবো হচ্ছে করোলারিস অফ দা ফার্স্ট ল। দেখো ফার্স্ট ল থেকে আমি কি বলতে পারি, দেখো দেয়ার এক্সিস্ট এ প্রপার্টি অফ এ ক্লোজ সিস্টেম। ফার্স্ট ল থেকে আমি কি বলতে পারি, দেখো করোলারিস। ঠিক আছে, করোলারিস অফ দ্য ফার্স্ট, মানে ফার্স্ট ল থেকে আমি কি কি কনক্লুশন টানতে পারি। করোলারিস মানে হচ্ছে মেইনলি এখানে কনক্লুশন। ঠিক আছে, যে ফার্স্ট ল যে আমি বললাম যে ফর এ ক্লোজ সিস্টেম আন্ডারগোয়িং এ সাইকেল নেট হিট ট্রান্সফার ইজ ইকুয়াল টু নেট ওয়ার্ক ট্রান্সফার। আচ্ছা, এটা তো আমাদের ফার্স্ট ল স্টেটমেন্ট। তারপরে আমরা অনেক কিছু বললাম, প্রপার্টি বললাম, এই বললাম, ওই বললাম, কিভাবে চেঞ্জ হয়, ইন্টারনাল এনার্জির কনসেপ্ট আসলো। ঠিক আছে, এইবার আমরা নেক্সট যাবো হচ্ছে যে ফার্স্ট ল যে আমি বললাম এর আমি কনক্লুশন কি কি দেখতে পারি। কনক্লুশন দেখো, এক নম্বর কি বলছে, দেয়ার এক্সিস্ট এ প্রপার্টি অফ এ ক্লোজ সিস্টেম such that a change in its value is equal to the difference between the heat supplied and the work done। এটা আমরা একটু আগে দেখেছি যে Q minus W is equal to হচ্ছে U2 minus U1, এটা আমরা দেখলাম একটু আগে, এটা আমরা ফার্স্ট ল থেকে বলতে পারি। দুই নাম্বার কি, দেখো দুই নাম্বার হচ্ছে Q and W are the net quantities of heat and work। ঠিক, Q হচ্ছে net quantities of heat আর W হচ্ছে net quantities of work crossing the boundary during the change of state। যখন এরা স্টেট চেঞ্জ হয় তখন হচ্ছে এগুলো কি বাউন্ডারি ক্রস করে। আরেকটা জিনিস বলে রাখি, হিট ট্রান্সফার বলো আর ওয়ার্ক ট্রান্সফার বলো, হিট অ্যান্ড ওয়ার্ক দুটো কি বাউন্ডারি ফেনোমেনা। হিট অ্যান্ড ওয়ার্ক সবসময় আমরা কোথায় দেখতে পারবো, বাউন্ডারিতে। হিট অ্যান্ড ওয়ার্ক সবসময় আমরা কোথায় দেখতে পারবো, বাউন্ডারিতে। আর এরা কি করে, সবসময় বাউন্ডারি ক্রস করে ট্রান্সফার যে হয়, এরা কি করে সবসময় ট্রান্সফার হয় সিস্টেম সারাউন্ডিং এর সাথে, বা সিস্টেম থেকে সারাউন্ডিং এ, বা সারাউন্ডিং এর সিস্টেমে। তখন কি হয়, এদেরকে আমরা কোথায় মানে অবজার্ভ করি, বাউন্ডারিতে। ঠিক আছে, এই জন্য এদেরকে কি বলা হয়, বাউন্ডারি ফেনোমেনা। ঠিক আছে, বাউন্ডারি ডিউরিং দ্য চেঞ্জ অফ স্টেট, দি প্রপার্টি ইউ ইজ কল্ড দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম এন্ড ইকুয়েশন ইজ কল্ড নন ফ্লো এনার্জি ইকুয়েশন। হ্যাঁ, এই এনার্জির এই ইকুয়েশনটাকে আমরা কি বলবো, এই ইকুয়েশনটাকে আমরা বলবো হচ্ছে নন ফ্লো এনার্জি ইকুয়েশন। এরপরে তোমাদের আরেকটা পড়তে হবে হচ্ছে স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন। ঠিক আছে, ওইটা হচ্ছে ওপেন সিস্টেমের ক্ষেত্রে। এটা ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে আমরা কি বলবো, দেখো ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে ওয়ার্ককে আমরা কি বলবো, নন ফ্লো ওয়ার্ক আর বাউন্ডারি ওয়ার্ক। আর যে এই ইকুয়েশনটাকে আমরা কি বলবো, নন ফ্লো এনার্জি ইকুয়েশন। কি, Q minus W is equal to হচ্ছে ডেল্টা ইউ। ডেল্টা ইউ কি, U2 minus U1, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। ওকে,
তাহলে এইবার দেখো ইন্টারনাল এনার্জি কি হবে, ইউ ইজ দ্য সাম অফ মাইক্রোস্কোপিক এনার্জি, মলিকিউলার, কেমিক্যাল, তারপর ডিসোসিয়েশন, অ্যাটমিক, এদের কি হবে সাম, এদের এদের সবগুলোর যে আলাদা আলাদা করে এনার্জি টোটাল সাম হবে কি আমরা ইউ। তাহলে ইন্টারনাল এনার্জি ইজ এ থার্মোডাইনামিক প্রপার্টি, তাহলে ইন্টারনাল এনার্জি কি হবে, একটা থার্মোডাইনামিক প্রপার্টি, যেহেতু এটা কি একটা এনার্জির একটা ফর্ম, অ্যান্ড হেন্স ইট ইজ এ স্টেট ফাংশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অফ প্রসেস, এবং যেহেতু এনার্জি ইন্টেন্সিভ প্রপার্টি, তাহলে কি হবে ইন্ডিপেন্ডেন্ট অফ প্রসেস বা পাথের উপর কি হবে ইন্ডিপেন্ডেন্ট থাকবে, একমাত্র পাথের উপর ডিপেন্ডেন্ট কে, ওয়ার্ক অ্যান্ড হিট হচ্ছে পাথ ডিপেন্ডেন্ট, আর বাদ বাকি সবাই হচ্ছে কি পাথ ইন্ডিপেন্ডেন্ট। তারা পাথের উপর ডিপেন্ড করে না, তারা কিসের উপর ডিপেন্ড করে, পয়েন্টের উপর, দুটো পয়েন্টের উপর তারা কি করবে, তারা করবে হচ্ছে দুটো পয়েন্টের উপর তারা ডিপেন্ড করবে। ওকে, দেখো নেক্সট হচ্ছে আমরা আসবো কি করোলারি টু, নেক্সট হচ্ছে করোলারি টু। করোলারি টু কি বললো, দেখো তাহলে 1 নম্বর করোলারি থেকে আমরা কি জানলাম, 1 নম্বর করোলারি থেকে আমরা জানলাম হচ্ছে যে ইন্টারনাল এনার্জি ইজ এ থার্মোডাইনামিক প্রপার্টি। কি প্রপার্টি হবে, এক্সটেন্সিভ প্রপার্টি, কারণ এনার্জিরই একটা ফর্ম। এবার ইন্টারনাল এনার্জি মানে কি আমাদের বডির বা কোনো একটা মানে ধরো গ্যাসের কোনো একটা গ্যাস, তার যে সব মলিকিউল গুলো আছে, এবার ওই মলিকিউলের টোটাল অ্যাটমিক এনার্জি, তারপরে ধরো নিউক্লিয়ার এনার্জি, কেমিক্যাল এনার্জি, সব মিলেমিশে কি বলবো আমরা ইন্টারনাল এনার্জি। ঠিক আছে, তাহলে করোলারি টু কি বললো, করোলারি টু বললো হচ্ছে দেখো the internal energy of a closed system remains unchanged if the system is isolated from the surrounding। এইবার আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে, আইসোলেটেড সিস্টেম মানে কি, আইসোলেটেড সিস্টেম মানে হচ্ছে যেখানে আমার মাসও ট্রান্সফার হচ্ছে না, এনার্জিও ট্রান্সফার হচ্ছে না। তাহলে আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জির চেঞ্জ কি হবে, জিরো। ইন্টারনাল এনার্জি কোনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না, কারণ এনার্জির যদি ট্রান্সফার না হয়, সেটা ওয়ার্ক বা হিটের মাধ্যমে, যদি এনার্জির যদি ট্রান্সফার না হয়, তাহলে আমার ইন্টারনাল এনার্জি কি থাকবে, সিস্টেমের ইন্টারনাল এনার্জি কি থাকবে, অল টাইম কনস্ট্যান্ট। দেখো ধরলাম এটা হচ্ছে হট আর কোল্ড, এটা হচ্ছে টোটাল একটা সিস্টেম, এটা হচ্ছে বাউন্ডারি, এইটা হচ্ছে টোটাল একটা সিস্টেম। তাহলে এই সিস্টেম থেকে কি আইসোলেটেড সিস্টেম, আমি কি বলছি এটাকে আইসোলেটেড সিস্টেম। তাহলে এই আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে হিট হিট আর ওয়ার্ক কি হবে না, ট্রান্সফার হবে না, মানে এনার্জি ট্রান্সফার হবে না। তার জন্য কি হবে, সিস্টেমের যে ইন্টারনাল এনার্জি কি থাকবে, রিমেইনস আনচেঞ্জড, কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, দেখো একই জিনিস বলছে কিউ এন্ড ডব্লিউ আর বোথ জিরো, কিউ আর ডব্লিউ কি হবে, বোথ জিরো হবে, কারণ ইন্টারনাল এনার্জি চেঞ্জ যদি জিরো হয়, তার মানে টোটাল ইয়ে কি হবে, কিউ এন্ড ডব্লিউ কি হবে, জিরো হবে। কারণ কোনো, তাহলে কিউ এন্ড ডব্লিউ জিরো হয়, তাহলে কি হবে, ডেল্টা ইউ কি হবে, জিরো হবে। ঠিক আছে, দ্য সিস্টেম রিপ্রেজেন্টেড এত স্পন্টেনিয়াস ডিস্ট্রিবিউশন। আচ্ছা, all that happens in this case is spontaneous distribution of energy between parts of system which continues until a state is equilibrium. There is no change in the total quantity of energy within the system during the process. Corollary 2 is often called the law of conservation of energy। হ্যাঁ, corollary 2 কে আমরা কি বলি, law of conservation of energy। তাহলে ফার্স্ট ল থেকে আমরা আরেকটা কি পেলাম, ল অফ কনজারভেশন অফ এনার্জি, যে কি হয় এনার্জিকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না, শুধু কি হয় একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে আমরা কি করতে পারি, ট্রান্সফার করতে পারি। তাহলে এনার্জি ট্রান্সফার যদি জিরো হয়, তাহলে ইন্টারনাল এনার্জিও কি হবে, জিরো হবে। আমার কোনো এনার্জি ট্রান্সফার হচ্ছে না, তাহলে আমার ইন্টারনাল এনার্জি কি হবে, ইন্টারনাল এনার্জি জিরো হবে না, ইন্টারনাল এনার্জি চেঞ্জ জিরো হবে। ইন্টারনাল এনার্জি থাকতে পারে, কিন্তু ইন্টারনাল এনার্জি যে চেঞ্জ ডেল্টা ইউ, সেটা কি হবে, জিরো হবে। ঠিক আছে, নেক্সট দেখো করোলারি 3 কি বলছে, পারপেচুয়াল মোশন মেশিন অফ দ্য ফার্স্ট কাইন্ড, PMM1, পারপেচুয়াল মোশন মেশিন অফ দ্য ফার্স্ট কাইন্ড, PMM1, এটা কি বলছে আমাকে, PMM1 দেখো কি বলছে, আমি বোঝাচ্ছি শোনো। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অনুযায়ী, ফার্স্ট ল PMM1 ইজ এ ডিভাইস হুইচ ডেলিভার্স ওয়ার্ক কন্টিনিউয়াসলি উইদাউট এনি এনার্জি ইনপুট। মানে আমার কথা হচ্ছে যে আমি সারাদিনে কিচ্ছু খাবো না, অথচ আমি সারাদিন ধরে শুধু কাজ করতেই থাকবো, ওয়ার্ক করতেই থাকবো, অথচ আমার কোনো এনার্জি ইনপুট দেওয়ার কোনো দরকার নেই। এইটাই হচ্ছে PMM1, মানে পারপেচুয়াল মোশন মেশিন অফ ফার্স্ট কাইন্ড। ঠিক আছে, এটাই হচ্ছে কি PMM1, পারপেচুয়াল মোশন মেশিন অফ ফার্স্ট কাইন্ড। আমি কোনো কি দেবো না, ইনপুট দেবো না, এনার্জির ইনপুট দেবো না, শুধু কি পাবো, আউটপুট পাবো, শুধু ওয়ার্ক করতে পাবো। দেখো দ্য পারপেচুয়াল মোশন মেশিন কি বলছে, দ্য পারপেচুয়াল মোশন মেশিন ওয়াজ অরিজিনালি কনসেপ্ট purely mechanical contrivance which when once set in motion would continue to run forever। মানে তুমি একবার এটাকে চালু করে দিলে, এ সারা জীবন ধরে শুধু কাজই করতে থাকবে, কোনো তেল দেওয়ার দরকার নেই, কিচ্ছু দেওয়ার দরকার নেই। তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে পারপেচুয়াল মোশন মেশিন। ঠিক আছে, it is always to devise a machine they deliver a limited quantity without a source of energy in the sun। For example,
A gas compressed behind a piston will expand and do the work at the expense of internal energy of the gas. Such a device cannot produce work continuously. For this to happen, the machine must be capable of undergoing a succession of cyclic process. তাহলে but as per first law, no net amount of work can be delivered by the system if a net amount of heat is not supplied by the surrounding during a cycle. The first law implies that a perpetual motion machine of first kind is impossible. তাহলে দেখো পারপেচুয়াল মোশন মেশিনে আমি কি বললাম, পারপেচুয়াল মোশন মেশিনে আমি বুঝলাম হচ্ছে, দেখো পারপেচুয়াল মোশন মেশিন আমাকে কি বলছে যে এরকম একটা মেশিন আছে, ধরো এটা একটা মেশিন, এবার মেশিনের কাজ কি, ওয়ার্ক আউটপুট করা। এই মেশিন কন্টিনিউয়াসলি ওয়ার্ক করে যাচ্ছে উইদাউট টেকিং এনি টাইপ অফ এনার্জি, কোনো এনার্জি না নিয়েই এই মেশিনটা কি করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি ওয়ার্ক করে যাচ্ছে, যেটা অ্যাকর্ডিং টু ফার্স্ট ল যেটা কি ইম্পসিবল। কারণ আমাদের ফার্স্ট ল বলছে আমার টোটাল যা হিট ট্রান্সফার হবে সেটাই আমার কি ওয়ার্কে কনভার্ট হবে, টোটাল আমার হিট ট্রান্সফার যা হবে সেটাই কি হবে, টোটাল ওয়ার্ক ট্রান্সফার। কিউ ইজ ইকুয়াল টু ডব্লিউ ফর সাইক্লিক প্রসেস। মেশিন সবসময় কি চলে, সাইক্লিক প্রসেসে চলে, ঠিক আছে। তাহলে এইটাকে আমি বলবো হচ্ছে কি, অ্যাকর্ডিং টু ফার্স্ট ল পারপেচুয়াল মোশন মেশিন অফ ফার্স্ট কাইন্ড ইজ ইম্পসিবল। তাহলে পারপেচুয়াল মোশন মেশিনটা কি, পারপেচুয়াল মোশন মেশিন হচ্ছে এমন একটা মেশিন যে মেশিনে তুমি কোনো এনার্জি দেবে না, শুধু কি হবে, এনার্জি ছাড়াও মেশিন কি করবে, কন্টিনিউয়াসলি ওয়ার্ক তোমাকে দিতে থাকবে, কন্টিনিউয়াসলি কাজ করতে থাকবে, সেটাকে আমি বলবো হচ্ছে পারপেচুয়াল মোশন মেশিন অফ ফার্স্ট কাইন্ড। তাহলে এটাকে আমি বলবো কি PMM1, পারপেচুয়াল মোশন মেশিন অফ ফার্স্ট কাইন্ড, এটাকে আমি বলবো পারপেচুয়াল মোশন মেশিন অফ ফার্স্ট কাইন্ড। ওকে, তাহলে এবার দেখো নেক্সট আমরা কি আসবো, তাহলে এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ফার্স্ট ল PMM1 ইজ ইম্পসিবল, এরকম কোনো মেশিন আবিষ্কার করা সম্ভব না। যদি কেউ আবিষ্কার করতে পারো তাহলে ভাববা যে সে মানে কি বলি, সে পৃথিবীর সবচেয়ে মানে এলন মাস্ককেও ছাড়িয়ে গেছে, এরকম ব্যাপার, সবচেয়ে বড় ধনী, তার কাছে প্রচুর 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 টাকা থাকবে, কারণ ওই মেশিনটা সবাই কিনবে। যে এরকম একটা মেশিন কেউ যদি বানাতে পারে যে সে তার কোনো এনার্জির দরকার নেই, বা এরকমও হলো যে প্রথম যখন চালাবো তখন একটু এনার্জি দিলাম, বাদ বাকি তাকে যতদিন চালাবো কোনো এনার্জি দেওয়ার দরকার নেই, ব্যাস, তাহলে তো একদম মানে সেই ব্যাপার, তাহলে মানে কি বলি আর, ঠিক আছে। তো এরকম অ্যাকর্ডিং টু ফার্স্ট ল এরকম মেশিন বানানো কোনোদিনও কি পসিবল না, যেটা এনার্জি নেবে না অথচ কন্টিনিউয়াসলি ওয়ার্ক করতে থাকবে, এরকম মেশিন বানানো কি পসিবল না। দেখো তাহলে এবার আমরা নেক্সট কি আসবো, দ্য এনার্জি ইকুয়েশন অ্যান্ড রিভার্সিবিলিটি। নেক্সট আমরা আসবো হচ্ছে এনার্জি ইকুয়েশনে। এনার্জি ইকুয়েশনটা কি, দেখো এনার্জি ইকুয়েশন বলছে হচ্ছে নন ফ্লো প্রসেস ক্যান বি রিটেন অ্যাজ, ওই যে একটু আগেই লিখলাম কি, কিউ মাইনাস ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা ইউ। ডেল্টা ইউ কে আমরা কি লিখতে পারি, কিউ মাইনাস ডব্লিউ ইজ ইকুয়াল টু U2 মাইনাস U1, মানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি এটি হচ্ছে আমাদের কি, হিট ট্রান্সফার মাইনাস ওয়ার্ক ট্রান্সফার, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের কি নন ফ্লো এনার্জি ইকুয়েশন, নন ফ্লো এনার্জি ইকুয়েশন হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। তাহলে নন ফ্লো এনার্জি ইকুয়েশনকে আমরা কি লিখতে পারি, দেখো এইবার বলছে when the system is in equilibrium, যদি সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকে, all the properties are uniform throughout the system and each unit mass of the system will have same internal energy. Thus তাহলে ইউ কে আমরা কি লিখতে পারি, দেখো ইউ কে আমরা কি লিখতে পারি, ইন্টারনাল এনার্জি পার ইউনিট মাস। ইন্টারনাল এনার্জি পার ইউনিট মাস কি হবে, ওইটা স্পেসিফিক ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি পার ইউনিট মাস কি হবে, ওটা স্পেসিফিক ইন্টারনাল এনার্জি। দেখো এই জন্য কি লিখেছে এটা, U2 মাইনাস U1 কে কি লিখেছে। তাহলে নন ফ্লো এনার্জি ইকুয়েশনকে আমরা সাধারণত কিভাবে লিখি, কিউ মাইনাস ডব্লিউ ইজ ইকুয়াল টু U2 মাইনাস U1 স্পেসিফিক ইন্টারনাল এনার্জি দিয়ে, মানে স্মল U2 মাইনাস স্মল U1। কি বলবো, কিউ মাইনাস, দেখো নন ফ্লো এনার্জি ইকুয়েশনকে আমরা কিভাবে লিখি, তাহলে কিউ মাইনাস ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে U2 মাইনাস U1। তাহলে ইউ কি হবে, ইউ হচ্ছে স্পেসিফিক ইন্টারনাল এনার্জি অফ ফাইনাল ইয়ে, আর এটা হচ্ছে ইনিশিয়াল। এটা হচ্ছে স্পেসিফিক ইন্টারনাল এনার্জি, ইনিশিয়াল স্পেসিফিক ইন্টারনাল এনার্জি, এটা হচ্ছে ফাইনাল স্পেসিফিক ইন্টারনাল এনার্জি। এইভাবে করে আমরা কি করতে পারি, লিখতে পারি, ঠিক আছে। নেক্সট দেখো, তাহলে হিট অ্যান্ড ওয়ার্কও কি পার ইউনিট মাস। যদি আমরা এইভাবে যদি আমরা লিখি, ইন্টারনাল এনার্জিকে যদি এইভাবে লিখতে পারি, তাহলে হিট অ্যান্ড ওয়ার্কও কি হবে, পার ইউনিট মাস, মানে একক মাসের উপরে একক মাসের হিট ট্রান্সফার আর ওয়ার্ক ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে।
তাহলে আমরা কি বলবো, এটা স্পেসিফিক ইন্টারনাল এনার্জি। ঠিক আছে, যদি এইভাবে করে আমরা লিখি তাহলে ওইটাও আমাদের, এটাও কি হবে, পার ইউনিট মাস হয়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট যদি আমি বলি, তাহলে এইবার যদি আমি বলি ফর এ রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে আমি কি লিখতে পারি, তাহলে রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ওটাই লিখতে পারি, কি লিখবো, রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে ফর ইউনিট মাস, এটা হচ্ছে ইউনিট মাসের ক্ষেত্রে, এবার হচ্ছে এটা হচ্ছে ফর ইউনিট মাস। এবার যদি আমি রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে লিখি তাহলে কি হবে, ফর রিভার্সেবল প্রসেস কি হবে, ডেল কিউ মাইনাস ডেল ডব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, ডিইউ, ডেল কিউ মাইনাস ডেল ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিইউ। রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে আমরা কি লিখবো, এটা লিখবো। ঠিক আছে, এনার্জি ইকুয়েশনকে আমরা এইভাবে লিখবো ফর রিভার্সিবল প্রসেস। এবার যদি ইরিভার্সিবল প্রসেস হয় তাহলে আমরা কি লিখবো, ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে দেখো দ্য সিস্টেম ডাজ নট, কারণ ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে, রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে কি সিস্টেম অনেকগুলো ইকুইলিব্রিয়াম স্টেট দিয়ে কি করে, ইকুইলিব্রিয়াম স্টেটের থ্রুতে সিস্টেম যায়, ইকুইলিব্রিয়াম স্টেটের থ্রুতে যায়, কিন্তু ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে সিরিজ অফ ইকুইলিব্রিয়াম স্টেটের থ্রুতে কি করতে পারে না, পাস করতে পারে না। হেন্স ইট ইজ নট পসিবল টু রাইট এমইউ ফর দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম ইন এনি ইন্টারমিডিয়েট স্টেট। ঠিক আছে, তাহলে এই জন্য কি হয়, মানে ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে, ইরিভার্সিবল প্রসেস কি, রিভার্সিবল প্রসেস মানে হচ্ছে স্লো প্রসেস, আর ইরিভার্সিবল প্রসেস মানে হচ্ছে ফাস্ট প্রসেস। এবার ফাস্ট প্রসেসে কি হয়, ইকুইলিব্রিয়াম আমরা কনসিভ করতে পারি না, প্রত্যেকটা স্টেটে আমরা ইকুইলিব্রিয়ামকে কনসিভ করতে পারি না, তার জন্য কি হয়, ইন্টারনাল এনার্জিকে, ইট ইজ নট পসিবল টু রাইট এমইউ ফর দ্য ইন্টারনাল এনার্জি। এবার ইন্টারনাল এনার্জিকে ওইভাবে কি লেখা যায় না, কেন, কারণ ইন্টারনাল এনার্জি প্রত্যেক মুহূর্তে কি হতে থাকে, চেঞ্জ হতে থাকে ফর irreversible process. Each elemental mass delta m may have a different specific internal energy E, which may include kinetic and potential energy of the mass delta m. When considering the irreversible process, the energy equation can only be used in the integrated form, and it is then sufficient to be able to assign the values of u to the end state. ঠিক আছে, এইবার কি বলছে দেখো, এইখানে বলছে ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে the energy equation can only be used in the integrated form. এনার্জি ইকুয়েশনকে আমরা কি ইন্টিগ্রেটেড ফর্মে লিখি, এই যেরকম ডেল কিউ মাইনাস ডেল ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিইউ। এইভাবে ইন্টিগ্রেশন ফর্মে আমরা কি করি, লিখি, কেন, কারণ আমরা কি করি, আমরা তো ওইখানে ওরকম ভাবে, কারণ যেহেতু ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে কি হয়, ইকুইলিব্রিয়াম আমরা কনসিভ করতে পারি না, তার জন্য কি হয়, যাতে আমরা কি করি, একটা পয়েন্টের নিয়ে তাকে টোটাল কি করি, ইন্টিগ্রেট করে দিই। ইন্টিগ্রেট কোথায় করবো, 1 থেকে 2 এ ইন্টিগ্রেট করবো, 1 থেকে 2 এ। ঠিক আছে, তাহলে এটা ডিইউ কে কি লিখবো, ইন্টিগ্রেট করে হয়েছে u2 মাইনাস u1, বোঝা গেছে। তাহলে দেখো এইবার নেক্সট আমরা আসবো হচ্ছে, তাহলে এইটুকু বোঝা গেছে। এইবার নেক্সট দেখো, নেক্সট কি হবে, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। নেক্সট আমরা কি আসবো, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। ঠিক আছে, দেখো তাহলে, এইবার আমরা যে এই এনার্জি ইকুয়েশনটা আমরা জানি, এনার্জি ইকুয়েশনটাকে কিউ মাইনাস ডব্লিউ ইজ ইকুয়াল টু ডিইউ অর ইউ2 মাইনাস ইউ1, এই এনার্জি ইকুয়েশনটা আমরা বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তাহলে এক নাম্বার আমাদের প্রসেস কি, এক নাম্বার আমাদের প্রসেস হচ্ছে কি কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। এক নাম্বার প্রসেস কি, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। আচ্ছা, আমরা একটা জিনিস জানি, কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে যেটা আমাদের পিডিভি ওয়ার্ক, সেটা কি হয়, কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে ওটা কি হবে, 0 হবে, কারণ আমরা কি জানি, ওয়ার্ক ইজ ইকুয়াল টু ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে, আমরা যদি বলি ওয়ার্ক কি ফর ক্লোজ সিস্টেম, দেখো ফর ক্লোজ সিস্টেম W ইজ ইকুয়াল টু কি হচ্ছে P ইন্টু ডিভি, মানে ইন্টিগ্রেশন পিডিভি 1 to 2। ঠিক আছে, এটা আমরা জানি যে ইন্টিগ্রেশন P ইন্টু ডিভি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ক্লোজ সিস্টেম ওয়ার্ক। এবার যখন আমি এটা এইখানে অ্যাপ্লাই করব, এখানে আমাদের কি কিউ মাইনাস ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিইউ। ঠিক আছে, তাহলে এইবার আমরা কি জানি, ফর কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, ভলিউম ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে আমাদের কি হয়,
ওয়ার্ক ডান কি হয়, জিরো হয়। আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান কি হয়, জিরো হয়, কারণ সেখানে কি হয়, পিস্টন একদম সেট করা থাকে, পুরো পিস্টন কি আর বাড়তে পারে না, তার ফলে কি হয়, ওয়ার্ক ডান কি হয়, জিরো হয়। ঠিক আছে, তাহলে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের ক্ষেত্রে তাহলে ওয়ার্ক ডান যদি জিরো হয়, তাহলে এইখানকার ক্ষেত্রে তাহলে কিউ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ডিইউ। কিউ ইজ ইকুয়াল টু ডিইউ, তার মানে তোমার যা হিট ট্রান্সফার হবে সেটাই কি হবে, টোটাল যা হিট ট্রান্সফার হবে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের ক্ষেত্রে, টোটাল যা হিট ট্রান্সফার হবে সেই হিট ট্রান্সফারটা টোটাল কিসের ইউজ হবে, ইন্টারনাল এনার্জি চেঞ্জের জন্য ইউজ হবে। হিট ট্রান্সফার টোটাল কি হবে, ইন্টারনাল এনার্জি চেঞ্জের জন্য কি হবে, ইউজ হবে। ঠিক আছে, নেক্সট যদি আমরা বলি, নেক্সট আমরা আসবো হচ্ছে ফর প্রেসার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেখো প্রেসার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্টের জন্য, কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে আমি যদি বলি, তাহলে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডিইউ ফর কনস্ট্যান্ট ভলিউম। এবার কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে আমরা কি জানি, দেখো তাহলে ডেল কিউ মাইনাস ডেল ডব্লিউ, আমরা কি জানি, প্রথমে ডেল কিউ মাইনাস ডেল ডব্লিউ, সেটাকে আমরা ডেল ডব্লিউ কে কি করতে পারি, পিডিভি, কারণ কি রিভার্সেবল প্রসেস। আমরা এটা কিসের জন্য ইউজ করেছি, ফার্স্ট ল রিভার্সেবল প্রসেস। ঠিক আছে, অবশ্যই প্রসেস কি হতে হবে, রিভার্সেবল হতে হবে, ক্লোজ সিস্টেম হতে হবে, আর কি হতে হবে, সাইক্লিক প্রসেস হতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো, তাহলে আমরা ডেল ডব্লিউর জায়গায় পিডিভি আমরা লিখতে পারি, পি ইন্টু ডিভি। ঠিক আছে, ডেল ডব্লিউর জায়গায় আমরা কি লিখতে পারি, পি ইন্টু ডিভি। ঠিক আছে, দেখো ডেল ডব্লিউ, তাহলে আমরা ডেল কিউ কিউ মাইনাস ডব্লিউ ইজ ইকুয়াল টু ইউ টু মাইনাস ইউ ওয়ান। তাহলে ডি কিউ, এটা ডেল, ধরো ডি মানে এটা ডি লিখেছে, কিন্তু এইভাবে ইয়ে করে লেখা যায় না। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে লিখি, সাধারণত ডেল কিউ আর ডেল ডব্লিউ বা ডি এর মাথায় এরকম ইয়ে কাট করে দেওয়া যায়। ঠিক আছে, তাহলে দেখো তাহলে জেনারেল কেসে আমরা এটা লিখতে পারি। তারপরে আমরা কি লিখতে পারি, যদি কোনো প্যাডেল ওয়ার্ক ইজ ডান, ইফ নো প্যাডেল ওয়ার্ক ইজ ডান অন, মানে সিস্টেমে যদি কোনো প্যাডেল ওয়ার্ক মানে এক্সট্রা ওয়ার্ক যদি না করা হয়, তাহলে সিস্টেম নিজে থেকে যা ওয়ার্ক করছে সেটুকুই যদি থাকে, এক্সট্রা যদি কোনো ওয়ার্ক না করা হয়, তো সেই ক্ষেত্রে কি হবে, তাহলে সেই ক্ষেত্রে হবে যে ডব্লিউর জায়গায় আমরা পিডিভি বসাতে পারি ইজ ইকুয়াল টু ডিইউ। তাহলে পিডিভি, ডিভি কে আমরা কি লিখতে পারি, ভি টু মাইনাস ভি ওয়ান। ঠিক আছে, লিখেছি আমরা ডিভি কে ভি টু মাইনাস ভি ওয়ান। ওকে, দেখো দেখো তাহলে এইখানে আমরা কি করতে পারি, দেখো তাহলে প্রথমে আমরা জানি এটা হচ্ছে ইকুয়েশন, এনার্জি ইকুয়েশন। ঠিক আছে, নন ফ্লো প্রসেসের এনার্জি ইকুয়েশন, সেখান থেকে আমরা কি ডব্লিউর জায়গায় আমরা কি লিখতে পারি, ডব্লিউর জায়গায় আমরা পিডিভি লিখতে পারি, ডব্লিউর জায়গায় পিডিভি লিখেছি। ওকে, লেখার পর সিন্স যেহেতু কি প্রেসার কনস্ট্যান্ট প্রেসার বাইরে থাকলো, আর ডিভি কে আমরা কি লিখতে পারি, ভি টু মাইনাস ভি ওয়ান। ডিভি কে আমরা কি লিখতে পারি, ভি টু মাইনাস ভি ওয়ান। ডিভি মানে কি, চেঞ্জ ইন ভলিউম, মানে ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম। আচ্ছা, এইভাবে করে তাহলে আমরা কি লিখতে পারি, ডি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডি ইন্টু পি ইন্টু ভি। তাহলে দেখো এইবার যেহেতু আমাদের কি বলছে, constant pressure process if a new property is introduced since p is constant, তাহলে p dv is identical to dpv, মানে আমাকে বলছে p constant। তো দেখো আমাকে বলছে হচ্ছে p যদি constant হয় তাহলে আমার p into dv আর d into pv এরা কি হবে, সেম হবে না। p constant আমার, তাহলে p constant হলে তাহলে p into dv, তাহলে এটা আমার কি হয়, এটা তাহলে আমাকে d into pv, তাহলে d into pv, তাহলে pv, দেখো তাহলে ডি ইন্টু কি হবে, পিভি, এটাকে আমরা কি লিখতে পারি, পিডিভি কে, তাহলে ডি ইন্টু পিভি। এবার এটাকে যদি আমি ইয়ে করি তাহলে কি হবে, প্রথমে হচ্ছে ডি অফ ভি ইউ ইউ প্লাস কি বলছে, আচ্ছা পিডিভি কে আমরা কি লিখতে পারি, ডি ইন্টু পিভি। ঠিক আছে, লিখলাম। তাহলে ডি ইন্টু পিভি। দেখো তাহলে এখানে আমরা পরে কি লিখতে পারি, দেখো তাহলে প্রথমে আমরা লিখলাম হচ্ছে, আচ্ছা এটা আমরা লিখতে পারি, তাহলে পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ডি ইন্টু পিভি, পি ইন্টু ভি। ঠিক আছে, তাহলে আমরা চেঞ্জ হিসেবে লিখছি, প্রথমে আমরা চেঞ্জ হিসেবে লিখি, তারপরে আমরা কি হিসেবে লিখছি, চেঞ্জ হিসেবে লিখছি। তাহলে চেঞ্জ হিসেবে লিখলে কি, সবার আগে আমি ডিডি বসিয়ে দিলাম চেঞ্জ, তাহলে ডি কিউ ইজ ইকুয়াল টু, আমি যদি এটা এদিকে নিয়ে যাই তাহলে কি হবে, ডিইউ প্লাস ডি ইন্টু পিভি, তাই তো। তাহলে ডি যদি কমন নিই তাহলে কি হবে, ইউ প্লাস পিভি, ব্যাস ওইটাই। এবার ইউ প্লাস পিভি হচ্ছে আমাদের কি বলবো, ইউ প্লাস পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ, ইউ প্লাস পিভি ইজ ইকুয়াল টু কি, ইউ প্লাস পিভি কে আমি কি বলবো, এইচ, এইচ ফর এনথ্যালপি। তাহলে এইখানে আরেকটা আমাদের টার্ম কি আসলো, এনথ্যালপি। অলরেডি আমরা ইন্টারনাল এনার্জি জেনেছি,
এবার এনথ্যালপি কি জিনিস? এনথ্যালপি হচ্ছে কি হবে, ইন্টারনাল এনার্জি প্লাস তার সাথে হচ্ছে ওয়ার্ক ডান। ইন্টারনাল এনার্জি তার সাথে ওয়ার্ক ডান, ওই এনথ্যালপিও কি একটা টার্ম অফ এনার্জি, এনার্জির একটা ফর্ম। এনথ্যালপি হচ্ছে এনার্জির একটা ফর্ম। এইবার আমরা কি বলবো, এনথ্যালপি আমরা কখন বলবো, ইউ প্লাস পিভি। পিভি মানে কি, আমাদের ওয়ার্ক ডান। পিভি মানে হচ্ছে নন ক্লোজ সিস্টেম ওয়ার্ককে আমরা কি বলি, পিভি ওয়ার্ক। প্রেসার ইনটু ভলিউম করলে আমরা কি পেয়ে যাবো, ক্লোজ সিস্টেম ওয়ার্ক। তাহলে ইউ ইন্টারনাল এনার্জি, তার সাথে যখন আমরা ক্লোজ সিস্টেম ওয়ার্ককে অ্যাড করব তখন আমরা কি পাবো, সেখানে এনথ্যালপি পাবো। তখন আমরা কি পাবো, এনথ্যালপি পাবো। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা কি পেলাম, এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস পিভি। ব্যাস, তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু কি হবে, ডিএইচ। তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু কি হবে, তাহলে ইউ প্লাস পিভি ইজ ইকুয়াল টু এইচ। তাহলে ইউ প্লাস পিভি ইজ ইকুয়াল টু এইচ। তাহলে এটা কি হবে, ইউ প্লাস পিভি কে আমি একসাথে কি লিখতে পারি, ডিএইচ। তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিএইচ আর কিউ ইজ ইকুয়াল টু এইচ টু মাইনাস এইচ ওয়ান। এটা হচ্ছে ইন্টিগ্রেটেড ফর্ম। এটা হচ্ছে ইন্টিগ্রেটেড ফর্ম। কিউ ইজ ইকুয়াল টু এইচ টু মাইনাস এইচ ওয়ান হচ্ছে ইন্টিগ্রেটেড ফর্ম। যদি আমি এটাকে টোটাল ইন্টিগ্রেশন করি তাহলে আমার 1 to 2, তাহলে 1 to 2 ডিকিউ কি হবে, কিউ, আর ডিএইচ কি হবে, এইচ টু মাইনাস এইচ ওয়ান। বোঝা গেল, ডিকিউ কি হবে, এইচ টু মাইনাস এইচ ওয়ান, এইচ টু মাইনাস এইচ ওয়ান। তাহলে কি বলছে, দ্য হিট অ্যাডেড ইন এ রিভার্সিবল কনস্ট্যান্ট প্রেসার প্রসেস ইজ ইকুয়াল টু দ্য ইনক্রিজ অফ এনথ্যালপি। তাহলে তুমি যদি কনস্ট্যান্ট প্রেসার প্রসেস করো, তুমি যদি কনস্ট্যান্ট প্রেসার প্রসেস যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তুমি যে হিটটা অ্যাড করছো সেই হিট অ্যাডটা কি করবে, তোমার এনথ্যালপিকে বাড়াবে, ইজ ইকুয়াল টু দ্য ইনক্রিজ অফ এনথ্যালপি, whereas it is equal to increase of internal energy in the reversible constant volume process। তাহলে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে কি হবে, দেখো আমি যদি বলি কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে তাহলে কি হবে, আচ্ছা দেখো কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে কি হবে, দেখো তাহলে আমি যদি বলি যে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে এই যে তুমি টোটাল হিট দিচ্ছ, সেই হিটটা কি শুধু ইন্টারনাল এনার্জি চেঞ্জ করছে। আর কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে এটাই কি হবে, এনথ্যালপি, চেঞ্জ ইন এনথ্যালপি, এনথ্যালপি চেঞ্জ করবে, চেঞ্জ ইন এনথ্যালপি। এবার এনথ্যালপি ইজ ইকুয়াল টু কি, এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস পিভি। এইচ ইজ ইকুয়াল টু, এবার এনথ্যালপি কি, এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস পিভি। এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, এটা হচ্ছে কি আমি বলবো, এনথ্যালপি। এটা হচ্ছে আমাদের কি, এনথ্যালপি। ওকে, তারপরে তাহলে এবার নেক্সট দেখো, নেক্সট আমি যেটা বলবো, তাহলে এটা আমার হলো, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট আসবে হচ্ছে স্পেসিফিক হিট। এবার স্পেসিফিক হিট জানো, স্পেসিফিক হিট কি, অ্যাজ দ্য রেট অফ চেঞ্জ অফ স্পেসিফিক ইন্টারনাল এনার্জি উইথ রেসপেক্ট টু টেম্পারেচার হোয়েন ভলিউম ইজ হেল্ড কনস্ট্যান্ট। স্পেসিফিক হিট আমরা কাকে বলবো, তাহলে স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম। দেখো স্পেসিফিক হিট বলবো হচ্ছে, স্পেসিফিক হিট দেখো এইখান থেকে আমি যদি বলি প্রথমে হিট, আচ্ছা হিটকে আমরা কি দিয়ে ডিনোট করি, কিউ দিয়ে ডিনোট করি। হিট কার কার উপর ডিপেন্ড করে, হিট ভ্যারিজেস এম, মাসের উপর ডিপেন্ড করে। আর হিট কার সাথে ভ্যারি করে, টেম্পারেচার ডিফারেন্সের উপরে। যার মাস যত বেশি হবে তার হিট তত বেশি হবে, টেম্পারেচার ডিফারেন্স যত বেশি হবে হিট ট্রান্সফার কি তত বেশি হবে। ঠিক আছে, তাহলে এইবার দেখো, তাহলে হিট এবার যদি আমি ইকুয়াল টু আনি তাহলে কি হবে, এমসি ডিটি। এই এমসি কে আমি কি লিখতে পারি, হিট ক্যাপাসিটি, হিট ক্যাপাসিটি। ঠিক আছে, আর সি কে লিখতে পারি, সি হচ্ছে কি স্পেসিফিক হিট, সি হচ্ছে কি স্পেসিফিক হিট। তাহলে এইখানে আমরা স্পেসিফিক হিটের সংজ্ঞাটা কি পাবো, সি ইজ ইকুয়াল টু কিউ বাই এম ইন্টু ডিটি। তাহলে ইউনিট মাসের কোন সাবস্ট্যান্সের তুমি যদি ইউনিট কেলভিন টেম্পারেচার চেঞ্জ করতে চাও, তোমাকে যে পরিমাণ হিট ট্রান্সফার করতে হবে সেটাই হবে হচ্ছে তার স্পেসিফিক হিট। ইউনিট মাসের কোন সাবস্ট্যান্সের ইউনিট কেলভিন টেম্পারেচার তুমি যদি বাড়াতে চাও বা কমাতে চাও, তাহলে তোমাকে যে পরিমাণ হিট ট্রান্সফার করতে হবে, টেম্পারেচার চেঞ্জ করতে চাও, যে পরিমাণ হিট ট্রান্সফার করতে হবে সেটাই হবে ওই সাবস্ট্যান্সের কি হবে, স্পেসিফিক হিট। এইবার ফর গ্যাসেস দেয়ার ইজ টু টাইপস অফ স্পেসিফিক হিট। কি কি, স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার, স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম। গ্যাসের ক্ষেত্রে আমরা কি দুটো টাইপের স্পেসিফিক হিট, একটা হচ্ছে সিপি আর একটা হচ্ছে সিভি। এদের দুইজনের মধ্যে সম্পর্ক কি, দেখো সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু হচ্ছে আর, আর হচ্ছে ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট। আর আমি একটা কথা বলতে পারি, সিপি বাই সিভি ইজ ইকুয়াল টু হচ্ছে গামা, সিপি বাই সিভি ইজ ইকুয়াল টু গামা।
গামা কি? গামা হচ্ছে অ্যাডিয়াবেটিক ইন্ডেক্স, গামা হচ্ছে অ্যাডিয়াবেটিক ইন্ডেক্স। এইবার গামা ইজ ইকুয়াল টু 1.67 ফর monoatomic, gamma is equal to 1.67 for monoatomic gas, তারপরে gamma is equal to 1.4 for diatomic, আর gamma is equal to 1.33 for triatomic। triatomic মানে যারা তিনটা অ্যাটম দিয়ে তৈরি, যেমন এখানকার উদাহরণ ট্রাইঅ্যাটমিক গ্যাসের উদাহরণ কি হবে? কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড। ডায়াটমিক গ্যাসের উদাহরণ কি হবে? এয়ার, কারণ এয়ার হচ্ছে 72% নাইট্রোজেন 28% অক্সিজেন দিয়ে তৈরি, ঠিক আছে। আর মনোঅ্যাটমিক মানে হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, যাদের একটা অ্যাটম, ঠিক আছে, তাদের ক্ষেত্রে গামা কত? 1.67। এই দুটো ফর্মুলা ইকুয়েশন মনে রাখবে যে সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর, আর সিপি বাই সিবি ইজ ইকুয়াল টু গামা, ঠিক আছে। তাহলে এইবার দেখো, এইবার এইখান থেকে আমার আরেকটা টপিক আসবে, এবার এখান থেকে আমার আরেকটা টপিক আসবে। কি টপিক? সেইটা হচ্ছে, দেখো দেখো এইখান থেকে আমার আরেকটা টপিক আসবে, সেটা হচ্ছে এইখান থেকে আমার আরেকটা টপিক আসবে, সেটা কি? টপিকটা হচ্ছে আমার যে সিপি আর সিবি, ওয়াই সিপি আর সিবি দুইটা জিনিস কি সেটা আমি দেখবো। আমি একটা জিনিস দেখবো, এইখান থেকে একটা আসবে ওয়াই সিপি গ্রেটার দেন সিভি। এই কোশ্চেনটা খুব আসে, ইন্টারভিউ আসে, প্লাস সেমিস্টারেও আসে যে সিপি কেন সিভির থেকে বড়, ঠিক আছে। দেখো সিপি সিভির থেকে কেন বড়, ওকে দেখো, তাহলে আমি দুটো ইয়ে নিলাম আর এইটা একটা নিলাম, ঠিক আছে। দুটোর মধ্যে আমি কি নিয়েছি? ওয়াটার নিয়েছি। দুটোর মধ্যে কি নিয়েছি? ওয়াটার নিয়েছি, ওকে। এটার মধ্যে ওয়াটার নিয়েছি, ওকে। এইবার কি করলাম আমি? এটাকে, এটার উপরে একটা কাঠের পাটাতন চাপালাম, এটার উপরে একটা কাঠের পাটাতন চাপালাম, ওকে। এইবার চাপিয়ে আমি কি করলাম? এটাকে আমি পুরো আটকে দিলাম, একদম লক করে দিলাম, আর এটাকে কি করলাম? ফ্রি রেখে দিলাম, ঠিক আছে। এইবার আমার নেক্সট কাজ কি? এবার আমার নেক্সট কাজ হচ্ছে আমি এদেরকে এবার হিট দেবো, দুটো পাত্রকে আমি কি করব? হিট দেবো, ঠিক আছে। এবার আমি হিট দিচ্ছি, হিট বাড়াচ্ছি আস্তে আস্তে, বাড়াতে বাড়াতে কি হবে? দুটোর মধ্যে কি আছে? গ্যাস আছে বা ওয়াটার ধরো, আচ্ছা গ্যাস ধরে নাও, এটা হচ্ছে আমি ধরলাম গ্যাস, গ্যাস আছে, ঠিক আছে, গ্যাস আছে, হ্যাঁ গ্যাস আছে, আচ্ছা। এইবার দেখো, এইবার দুটো গ্যাসই কি করতে থাকবে? বাড়তে থাকবে। এবার দুটো গ্যাসই কি করতে থাকবে? এক্সপান্ড করতে থাকবে। গ্যাস যখন হিট পায়, গ্যাস কি করে? এক্সপান্ড করে, গ্যাসের মলিকিউল গুলো চারপাশে ছড়ানো ছিটানো শুরু করে দেয়, আর এর ফলে কি হয়? গ্যাস কি করে? এক্সপান্ড করে, ঠিক আছে। এইবার দুটো গ্যাসই কি করতে থাকবে? এক্সপান্ড করতে থাকবে, ঠিক আছে। ওয়াই সিপি ইজ গ্রেটার দেন সিবি, ঠিক আছে, এটা আমরা দেখবো, ওকে। এবার দুটো গ্যাসই কি করতে থাকবে? এক্সপান্ড করতে থাকবে। এইবার এইটা গ্যাস এক্সপান্ড যখন করবে, এর তো ওপরে কি আছে? পুরো আটকানো আছে। এর ওপরে কি আছে? পুরো আটকানো আছে, ক্ল্যাম্পিং করে আটকানো আছে। তার মানে কি? এর ভলিউম কি? এর ভলিউম কি হবে? কনস্ট্যান্ট হবে। আর এর ক্ষেত্রে কি? ভলিউম কনস্ট্যান্ট, মানে এর ক্ষেত্রে যে আমি হিটটা দিচ্ছি, সেটা, এর যে গ্যাসটা এক্সপান্ড হচ্ছে, সেটা কি হচ্ছে? কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে হচ্ছে। এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। তাহলে এর ক্ষেত্রে আমার যে হিট ট্রান্সফারটা হবে, সেটা কিসে হবে? এম সিভি ডিটি। হিট ট্রান্সফারের ফর্মুলা কিউ ইজ ইকুয়াল টু এম সি ডিটি। তাহলে এর ক্ষেত্রে আমার যে হিট আমি যতটুকু ট্রান্সফার করছি, তার ভ্যালু কি হবে? এম সিভি ডিটি, ঠিক আছে। আর এর ক্ষেত্রে কি হবে? দেখো, কারণ এটা কনস্ট্যান্ট ভলিউম, ভলিউম কনস্ট্যান্ট, ভলিউম বাড়তে পারবে না, কনস্ট্যান্ট ভলিউম। আর এর ক্ষেত্রে কি হবে? দেখো, এইবার দেখাচ্ছি। এবার এর ক্ষেত্রে কি হবে? বাড়ছে, বাড়ার সাথে সাথে কি ইন্টারনাল এনার্জি কি হবে? বাড়বে,
ইন্টারনাল এনার্জি কি হচ্ছে, বাড়ছে। ইন্টারনাল এনার্জি বাড়ছে, তার মানে কি ইউ বাড়ছে, বাড়ছে তো। ইন্টারনাল এনার্জি বাড়ছে মানে কি ইউ বাড়ছে। আর এর ক্ষেত্রে হিট দিচ্ছি, এর ক্ষেত্রেও ইউ বাড়ছে, ইউ বাড়ছে কন্টিনিউয়াস। ঠিক আছে, এর ক্ষেত্রেও ইউ বাড়ছে, এর ক্ষেত্রেও কি ইউ ইন্টারনাল এনার্জি বাড়ছে, কারণ গ্যাস হিট হচ্ছে, এক্সপান্ড হচ্ছে, ইন্টারনাল এনার্জি বাড়ছে। ঠিক আছে, এইবার এর ক্ষেত্রে কি হবে দেখো, এর ক্ষেত্রে গ্যাস যে বাড়ছে, গ্যাস বেড়ে কোনো কাজ করতে পারছে না, কারণ কি গ্যাসের ওপরে কি আছে, আটকানো আছে। আর এর ক্ষেত্রে কি হবে, যখনই গ্যাস বাড়তে চাবে, এর ক্ষেত্রে কি গ্যাস বাড়বে, প্লাস কি হবে, গ্যাস যখন বাড়বে এই পিস্টনটা কি করবে, আস্তে আস্তে উপরে উঠতে থাকবে। পিস্টনটা কি করবে, আস্তে আস্তে কোথায়, উপরে মুভ করতে থাকবে। পিস্টন কি করতে থাকবে, আস্তে আস্তে উপরে মুভ করতে থাকবে। ঠিক আছে, পিস্টন কি করতে থাকবে, আস্তে আস্তে উপরে মুভ করতে থাকবে। পিস্টন কি করতে থাকবে, আস্তে আস্তে উপরে কি করতে থাকবে, মুভ করতে থাকবে। পিস্টন কি করতে থাকবে, উপরে মুভ করতে থাকবে। ঠিক আছে, এইবার দেখো তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, ইন্টারনাল এনার্জি বাড়ছে, এর ক্ষেত্রেও হিট দেওয়ার পরে ইন্টারনাল এনার্জি বাড়ছে, কিন্তু এর ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি বাড়ার সাথে সাথে, ইন্টারনাল এনার্জি বাড়ার সাথে সাথে কি হচ্ছে, ওয়ার্ক ডান হচ্ছে। ওয়ার্ক ডান মানে পিস্টনটা কি হচ্ছে, আস্তে আস্তে মুভ করছে। আর এর ক্ষেত্রে ওয়ার্ক ডান কি জিরো, এর ক্ষেত্রে ওয়ার্ক ডান কি জিরো হবে। এই জন্য বলেছিলাম কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে ওয়ার্ক ডান কি হয়, জিরো। কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে ওয়ার্ক ডান কি হবে, জিরো। আর এর ক্ষেত্রে কি হবে, ওয়ার্ক ডান হবে। কিন্তু এইটা কি হবে দেখো, যখন গ্যাস বাড়ছে, মানে যখন গ্যাস কি বাড়তে চাইছে, বাড়ছে, বাড়তে 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 যেই গ্যাসের প্রেসার বাড়তে যাবে, যেই গ্যাসের প্রেসার কি বাড়তে যাবে, তখনই কি করে পিস্টন টুক করে উপরে উঠে যাবে, মানে আবার প্রেসার কি আগের মতো, আগের অবস্থায় ফিরে আসবে। তার মানে কি, আবার ধরো আবার বাড়ছে বাড়ছে বাড়ছে, আবার হিট দিচ্ছ, আবার গ্যাস এক্সপান্ড হচ্ছে, যেই প্রেসার বাড়তে যাবে অমনি কি পিস্টন উপরে। আর এর ক্ষেত্রে তো প্রেসার একদম, এর ক্ষেত্রে কিন্তু প্রেসার কনস্ট্যান্ট হবে না, কারণ কনস্ট্যান্ট ভলিউম প্রসেস যেহেতু, এর ক্ষেত্রে কি হবে না, প্রেসার কনস্ট্যান্ট হবে না, কারণ প্রেসার কন্টিনিউয়াস কি হবে, বাড়তে থাকবে, কারণ তুমি ওকে আটকে রেখেছো। প্রেসার কন্টিনিউয়াস কি হতে থাকবে, বাড়তে থাকবে। আর এর ক্ষেত্রে কি হবে, প্রেসার বাড়তে যাবে, কিন্তু যখনই বাড়তে যাবে তখনই কি এটা একটু উপরে উঠে যাবে, আবার প্রেসার আগের অবস্থায় ফিরে আসবে। আবার বাড়তে যাবে, আবার এটা উপরে উঠে যাবে, আবার আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে এইটাকে আমরা বলতে পারি হচ্ছে, এইটাকে আমি কি বলতে পারি, সিপি। এইটা আমার কি হচ্ছে, তাহলে কিউ হিট ট্রান্সফার যে হচ্ছে সেটা কি এমসিপি ডিটি। আর এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, হিট ট্রান্সফারের সাথে সাথে কি হচ্ছে, হিট ট্রান্সফারের সাথে সাথে এর ক্ষেত্রে কি হচ্ছে, ওয়ার্ক ডান হচ্ছে, ওয়ার্ক ডান হচ্ছে। এর ক্ষেত্রে ইন্টারনাল এনার্জিও বাড়ছে, তার সাথে ওয়ার্ক ডান হচ্ছে। আর এর ক্ষেত্রে ওয়ার্ক ডান কি, এর ক্ষেত্রে কোনো ওয়ার্ক ডান হচ্ছে না, ওয়ার্ক ডান হচ্ছে না। এর ক্ষেত্রে কোনো ওয়ার্ক ডান কি হচ্ছে না, হচ্ছে না, এর ক্ষেত্রে ওয়ার্ক ডান হচ্ছে। দ্যাটস ওয়াই, তাহলে এই জন্য আমরা কি বলে থাকি, যে যখন কোনো, এই জন্য আমরা বলে থাকি যে কি, যখন কোনো একটা প্রসেস আমি কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে করছি, সেখানে কি হবে, সেখানে যে আমি হিট ট্রান্সফার করছি, সেই হিট ট্রান্সফারটা কি করছে, কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে হচ্ছে। তার মানে সেই ক্ষেত্রে স্পেসিফিক হিট যেটা হবে সেটা কি সিপি। এই জন্য আমরা বলি হচ্ছে সিপি গ্রেটার দেন সিভি, সিপি গ্রেটার দেন সিভি। কারণ দেখো, সিপি ইনক্লুডস বোথ ইন্টারনাল এনার্জি অ্যান্ড ওয়ার্ক ডান, whereas সিভি ইনক্লুডস অনলি ইন্টারনাল এনার্জি। সিভি কি করছে, শুধু ইন্টারনাল এনার্জি বাড়াচ্ছে। আর সিপি কি করছে, সিপিতে যখন আমরা কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে হিট ট্রান্সফার করছি, তখন কি হচ্ছে, ইন্টারনাল এনার্জি বাড়ার সাথে সাথে কি হচ্ছে, ওয়ার্ক ডানও হচ্ছে। এই জন্য দ্যাটস ওয়াই সিপি ইজ গ্রেটার দেন সিভি, দ্যাটস ওয়াই সিপি ইজ গ্রেটার দেন সিভি। তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার ফার্স্ট ল ইকুয়েশন আমরা কি জানি, তাহলে এইখান থেকে আমরা দেখো, দ্যাটস ওয়াই সিপি ইজ গ্রেটার দেন সিভি। ঠিক আছে, তাহলে ফার্স্ট ল, তাহলে ফার্স্ট ল ইকুয়েশন অনুযায়ী আমরা কি জানি, কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে একটু আমরা দেখেছিলাম কিউ ইজ ইকুয়াল টু কি হবে, ডিইউ। আর কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে কিউ ইজ ইকুয়াল টু হবে কি ডিএইচ, তাই তো। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে কিউ এর জায়গায় কি লিখতে পারি, ডিইউ লিখতে পারি। তাহলে ডিইউ ইজ ইকুয়াল টু এমসিভি ডিটি। আর এইখানে কি লিখতে পারি, সিপি তে এখানে কি হচ্ছে, কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে হচ্ছে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু ডিএইচ, ডিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে এমসিপি ডিটি। তাহলে
কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে আমরা যতটুকু হিট দেব সেই পুরো হিটটা কি হবে, আমাদের এনথ্যালপি চেঞ্জে লেগে যাবে, আর কনস্ট্যান্ট প্রেসার এনথ্যালপি চেঞ্জের সাথে সমান হবে। আর কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে আমরা যতটুকু হিট দেব সেই হিটটা কি করবে, আমাদের শুধু ইন্টারনাল এনার্জি চেঞ্জ করবে। যতটুকু হিট দেবো সেই টোটাল হিটটা কি করবে, ইন্টারনাল এনার্জি চেঞ্জ করবে। এই দুটো ফর্মুলা খুব ইম্পর্টেন্ট একদম। একটা হচ্ছে ডিএইচ ইজ ইকুয়াল টু এমসিপি ডিটি, একটা হচ্ছে ডিইউ ইজ ইকুয়াল টু এমসিভি ডিটি। ঠিক আছে, ওকে, ডান। দেখো তাহলে এখান থেকে আমরা এটা পড়ে ফেলাম, আর আমরা কি সিপি মাইনাস সিবি আর বললাম, আর এটা সবগুলো কিসের ক্ষেত্রে, পারফেক্ট গ্যাসের ক্ষেত্রে। ডিএইচ ইজ ইকুয়াল টু এমসিপি ডিটি অনলি ফর এ পারফেক্ট গ্যাস। এই যে যেগুলো লেখালাম এগুলো সব কি পারফেক্ট গ্যাসের ক্ষেত্রে, পারফেক্ট গ্যাস। ঠিক আছে, এই যে সিপির মান দেখো ফর এয়ার, এটা মনে রাখবে, এয়ার এর ক্ষেত্রে সিপির মান 1.005 কিলোজুল পার কেজি কেলভিন, সিভি হচ্ছে 0.718, আর হচ্ছে 0.287, আর গামা হচ্ছে 1.4। গামা হচ্ছে কি হবে 1.4। ঠিক আছে, এগুলো তো আমরা করেছি এর আগের দিন, যে অ্যাডিয়াবেটিক আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলা, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলা W1 to 2 P1 V1 ln V2 by V1 আর P1 V1 ln P1 by P2। তারপরে পলিট্রপিক প্রসেসের ওয়ার্ক ডান করেছি, পলিট্রপিক প্রসেসের ওয়ার্ক ডান, পলিট্রপিক প্রসেসের ওয়ার্ক ডান করেছি। রিলেশন বিটুইন পিভিটি এগুলো করা হয়েছে, পিভিটি এর মধ্যে রিলেশন, রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেস যেটা হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস। তো আজকে আমাদের এটুকু পর্যন্ত কমপ্লিট হলো, যে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস আর কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু এমসিপি ডিটি আর ডিএইচ ইজ ইকুয়াল টু এমসিপি ডিটি। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা আরো দেখব, আমাদের ফার্স্ট ল আর একটু আছে, তারপরে আমরা চেষ্টা করব নেক্সট ক্লাসে আমাদের আর একটু হলেই থিওরি কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা প্রবলেম করব। ঠিক আছে, তারপরে আমরা ফার্স্ট ল, তারপরে অ্যাডিয়াবেটিক প্রসেস, আইসোট্রপিক, অ্যাডিয়াবেটিক, আইসোথার্মাল, তারপরে আইসোবারিক, আইসোকোরিক, এগুলো থেকে আমরা কি করব, প্রবলেম করব। ঠিক আছে, আমরা যেগুলো কনসেপ্ট পড়েছি সেগুলোকে আমরা প্রবলেমে অ্যাপ্লাই করব, বিকজ উই আর ইঞ্জিনিয়ার্স, সো উই শুড হ্যাভ অ্যাপ্লাই দ্য theory in our problems, okay, in our daily life problems, okay। তো আজকে এটুকু পর্যন্তই থাকলো। তো নেক্সট ভিডিওতে আমি কিছুটা কনসেপ্ট আর আছে সেগুলো ডিসকাশন করে আমরা প্রবলেম করব। ওকে, থ্যাংক ইউ। আমাদের স্টাইটেক একাডেমির ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা এটা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো। ঠিক আছে, আমাদের ভিডিওকে লাইক করো, আরো পারলে আমরা চেষ্টা করছি আরো কত ভিডিও তোমাদের জন্য দেওয়া যায়, কত ইজি ওয়েতে তোমাদের জন্য আমরা যেন ভিডিও প্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তো তোমরাও আমাদের সাথে থেকো, আমরা তোমাদের অবশ্যই যথাসম্ভব যতটুকু পারি আমরা দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, কোনো যদি ভুল ত্রুটি হয় আমাদের তরফ থেকে অবশ্যই তাহলে সেগুলো জানিও, বা পারলে ক্ষমা করে দিও। আমরা চেষ্টা করব সবসময় তোমাদের বেস্ট দেওয়ার। ওকে, থ্যাংক ইউ।